Basically, we are friendly in the corporate. That none of us is a friend. কোকের যে গ্ল্যামারটা আপনারা দেখেন, এই গ্ল্যামারের পিছনে কিন্তু প্রচুর ডার্ট থাকে। অনেক কোম্পানি এফএমসিজি সেক্টরের আউটলেট তৈরি করা নিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করে। আমি বলবো লো হ্যাঙ্গিং ফ্রুটস আগে কালেক্ট করেন, মগডালে পরে উঠেন। দোকানদাররা আস্থা পায় যে রেগুলার আসে তার উপরে। চকলেট কাউন্টারে রাখে, আইসক্রিমটা কাউন্টারের পাশে রাখে, কারণ কেউ ওইগুলো খাওয়ার জন্য প্ল্যান করে আসে না। আপনি ইউনিলিভারে যখন কাজ করলেন তখন 600 কোটি টাকার কোম্পানি ছিল, সেখান থেকে আপনার 1500 কোটি টাকায় রূপান্তর হলো। এখানে সাকসেস হওয়ার জন্য আপনি কম্পিটিশন করতে হবে, ব্যাটার হচ্ছে কোঅপারেশনে থাকতে হবে, আর আপনি যদি সাকসেস চান কোলাবোরেশন ইজ দ্য কি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের সেলস লিডারশিপ একাডেমির সেলস পডকাস্ট দেখছেন সবাইকে স্বাগত। আজকের পর্বটা আমরা সাজিয়েছি বেভারেজ সেক্টরটাকে একটু অন্য মাত্রায় জানার জন্য। বাংলাদেশের বেভারেজ সেক্টর লাইক কোক, পেপসি সহ মোজো আরও অনেকগুলো সেক্টর আছেন, অনেকগুলো কোম্পানি আছেন, কম্পিটিটর আছে। এই সেগমেন্টের সেলসের মানুষ যারা, তারা আসলে কিভাবে তাদের সেলসগুলোকে বাড়াবে, এই বিষয়টা জানার জন্য আমাদের সাথে আজকে দুর্দান্ত লেভেল একজন মানুষ আছেন, যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন সেলস এক্সিকিউটিভ হিসেবে ইউনিলিভার থেকে। যখন ওই কোম্পানির সেলস ছিল মাত্র 600 কোটি টাকা, সেখান থেকে ওনারা এটাকে 1500 কোটি টাকায় নিয়েছেন। এরপরে উনি জয়েন করলেন সিটিসেলে, সিটিসেল থেকে পরে আসলেন কোকাকোলাতে তখন বাংলাদেশে নতুন করে আবার রিভ্যাম করছে। ওই সময়টাতে সেলস ছিল জিরো। এই জিরো সেলস থেকে এইটাকে প্রায় 1000 কোটি টাকায় নিয়ে গিয়েছেন। যার হাত দিয়ে আসলে বাংলাদেশে কোকাকোলা 1000 কোটি টাকায় গিয়েছে, সে মানুষটা আছেন আজকে আমাদের সাথে। উনি এরপরে আবার জয়েন করেছেন পেপসিতে। বর্তমানে তিনি আছেন পোলারের হেড অফ সেলস হিসেবে, এই যে ডিরেক্টর অফ সেলস আপনি বলতে পারেন, মানে সেলসের সর্বোচ্চ পর্যায়ে। ছোট থেকে যে বড় হয়েছেন, হোল জার্নিটা আমরা আজকে শুনবো। নান আদার দ্যান জনাব রাশেদ সারোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রাশেদ ভাই? আলহামদুলিল্লাহ। রাশেদ ভাই, অসংখ্য ধন্যবাদ যে আপনি বলার সঙ্গে সঙ্গে আমাদের কথাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আপনার এই জার্নিটাকে আমাদেরকে একটু কন্ট্রিবিউট করতে চলে এসেছেন। এজন্য আমরা সেলস পডকাস্ট টিম আপনার কাছে খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আর সবচেয়ে বড় জিনিস, আমি বাইরে যেটা বলছিলাম, কমিউনিকেশন মানি যে কথা সেটা নয়, অ্যাকশন। সো আমি চিন্তা করলাম এই স্কোপ আপনারে আমি একটু রেসপেক্ট দেখানোর, সেটা দিয়ে আপনার প্রতি যে আমার ভালোবাসা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ স্যার। রাশেদ ভাই, আপনার ক্যারিয়ারটা আপনি শুরু করেছেন খুবই বর্ণাঢ্য ক্যারিয়ার। আপনি বাংলাদেশের অসংখ্য বিগ কোম্পানি লাইক ইউনিলিভার, সিটিসেল, কোকাকোলা, পেপসি, পোলার, সবগুলো মেরিকো, সবগুলো বিগ বিগ ব্র্যান্ড এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি। সো এই কোম্পানিগুলোতে কাজ করেছেন। সেলস এক্সিকিউটিভ হিসেবে শুরু করলেন 2003 সালে। সেলসটাকে কি আসলে আপনি এনজয় করতেন? আমি জয়েন করার আগে বুঝি নাই, মানে আমার ঘুরতে ভালো লাগতো। সো বেড়ানোটা বা বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশন করাটা, লোকের গল্প শোনা। সেলসে আসার আগে আমি সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস করতাম, এলাকায় ক্লাব করতাম। ধরেন বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করছি, তো ওখানে আমরা নিজেরাই অভিনয় করতাম, নাটিকা করতাম। তো ওই জন্য আবার চাঁদা তুলতে হইতো, চাঁদাটা আমরা তুলতাম, অনুষ্ঠানও আমরা করতাম, সব কিছু হইতো। তো করার পরে আমরা একটা ডেলিভারি দিতাম। এই কর্পোরেট লাইফে এসে দেখি এগুলো করার পর ওরা আমাদেরকে ভালো মানের একটা স্যালারিও দেয়। এটা দেখলাম যে ভালোই তো। আমরা আগে পকেট থেকে দিয়ে করতাম, এখন এই কাজগুলো করলে আমাদেরকে স্যালারি দিচ্ছে। সো মোটিভেট না হওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। আমার কাছে এরকম উত্তর এই জীবনে প্রথম কেউ দিছে, রিয়েলি। থ্যাংক ইউ। যে সেলসকে সে এরকম ভাবে মনে প্রাণে ভালোবাসে, যেটা প্যাশনের জায়গাটা থেকে, লাইক ওই কাজগুলোই আর কি। থ্যাংক ইউ। সো আপনি ইউনিলিভারে যখন কাজ করলেন তখন 600 কোটি টাকার কোম্পানি ছিল, সেখান থেকে আপনার 1500 কোটি টাকায় রূপান্তর হলো। এই যে জার্নিটাতে ব্যক্তি রাশেদ সারোয়ার, তার কন্ট্রিবিউশনটা কোথায় বা কিভাবে করেছে? আমি তো আমাদেরকে তখন বলা হতো টেরিটরি ম্যানেজার। আমাদের কাজ ছিল হলো ছোটো একটা টেরিটরিতে। আমার ফার্স্ট পোস্টিং ছিল হলো আমিনবাজারের পর থেকে মানিকগঞ্জ
পাটুরিয়া ঘাট পর্যন্ত 2টা বড় বড় ডিস্ট্রিবিউটর ছিল, একটা সাভারে একটা মানিকগঞ্জে। সো আমরা বেসিক্যালি কাজেই ছিল হলো আমাদের নতুন নতুন আউটলেট ক্র্যাক করে এক্সপানশন বাড়ানো। আপনি জেনে থাকবেন তখন একটা হালাল হারাম সাবানের একটা কনসেপ্ট এনে ইউনিলিভারের বিশাল একটা কোম্পানি, জি, সো অ্যারোমেটিকের সেই ক্যাম্পেইনে বিশাল একটা মার্কেট শেয়ার লস করে লাক্স সাবান 80% থেকে প্রায় 25% নেমে আসে। রাইট, তখন ইউনিলিভার তার টিমটাকে ঢিলে সাজায়। কর্পোরেটের লিজেন্ডারি ফিগার আমি বলবো রিয়াজুল হক চৌধুরী, উনি প্রথম সেলস ডিরেক্টর হিসাবে ইউনিলিভারে কাজ করছে। ওনার সাথে মিজান ভাই ছিল, আরও ক্যাপেবল সব লিডার ছিল, মহসিন ভাই ছিল। তো ওনারা আমাকে রিক্রুট করে, এটার জন্য আমি এখনও সময় পাইলে ওনাদেরকে ফোন দিয়ে থ্যাঙ্কস জানাই। আজকে এই সুযোগে আরেকবার ওনাদের প্রতি ধন্যবাদ, আল্লাহ ওনাদের মঙ্গল করুক। সো ওনারা যে স্ট্র্যাটেজিটা ডিফাইন করছিল সেটা ছিল হলো তখন সারা বাংলাদেশে 50,000 ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ছিল, থ্রো ডিস্ট্রিবিউটর, সেইখান থেকে 2.5 লাখে নিয়ে যাওয়া। দ্যাট ওয়াজ এ বিগ জাম্প। 50,000 থেকে 2.5 লাখ, মাই গুডনেস, হিউজ। সো ডিস্ট্রিবিউটর যার 3টা গাড়ি ছিল তার প্ল্যান করতে হচ্ছে ডেলিভারি করার জন্য 10টা গাড়ি। সো ওনারা ওই ধরনের একটা মেকানিজমও ডিজাইন করছিল ডিস্ট্রিবিউটরদের জন্য। গাড়ি কিনলে ওইটা দিয়ে অপারেশন করলে ইনসেন্টিভও ডিক্লেয়ার করছিল। তখন আমার মনে আছে সাভারের ডিস্ট্রিবিউটর প্রায় 2 লাখ টাকার উপরে ইনসেন্টিভ পায়। সো একটা ডাইনামিক চেঞ্জে ওনারা ওইটা রিগেইন করার জন্য ডিস্ট্রিবিউশন মডেলটাকে সেইখানে কাজ করে। তা আমরা ছিলাম হলো প্রথম জেনারেশন যারা তখন রিয়াজ ভাই স্বপ্ন দেখতে হলো অটোমেশনের, ডিএমএস নামে। আমি বলছি হলো 2003 সালের গল্প। তা আমরা তখন কম্পিউটারে আউটলেট লিস্ট করে করে আপলোড করা, এগুলো বিশাল কর্মযোগ্য ছিল। রাইট, একটা সময় তাই হইতো। এক্স্যাক্টলি। সো এই কাজগুলো করে ডিএমএস অন করা বা নতুন করে কাভারেজ করা, এই হাতে করিটা এফএমসিজির, বিশেষত বাংলাদেশ মার্কেটটা কিন্তু ইউনিক ইন নেচার। ইউনিভার্স বলে প্রায় 20 লাখ প্লাস আউটলেট আছে, 20 লাখ? জি জি। সো এর ভিতরে বর্তমানে আমি যতদূর জানি প্রায় 4.5 লাখ প্লাস আউটলেট ইউনিলিভার কাভার করে এই 2024-25-এর। তার মানে এখনো 15 লাখ বাকি আছে? না, এটা কখনোই পসিবল না, বিকজ এটা বিজনেস ভাইবল না। এটা সাধারণত পেসিভ ডিস্ট্রিবিউশন হয়, হোলসেল থ্রু দিয়ে, বা পল্লী দুধ বলে তখন একটা প্রজেক্ট ছিল, এখনও আছে কিনা জানি না। তো বিভিন্নভাবেই করা হয়। ডাইরেক্ট বলতে ডিস্ট্রিবিউটরের গাড়ি গিয়ে যে সার্ভিসটা, সো ওগুলো তো কস্ট ইফেক্টিভ থাকে। এখানে মার্জিনাল আউটলেট কাভার করতে গেলে মার্জিনাল যে কস্ট যায় তার সাথে যে ইনকাম আসে সেটা ম্যাচ না করলে আসলে বড় করা যায় না। সো আরওআইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস গেম। তো আপনি আমার মৌলিক যে কোয়েশ্চেনটা করছেন যে আমি কি রোল প্লে করছি, আমি ওই যে আউটলেট খুঁজে বের করা। আর এরকমও হয়েছে সারাদিন রিক্সা একটা ভাড়া কইরা ঘুরতে 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 এই আউটলেট খুঁজতাম, আউটলেট খুঁজে এনে লিস্ট করতাম, আমার টিমরে বলতাম যারা অ্যাসার ছিল ওরও ওইখান থেকে নিয়ে আসতো। তারপরে আমরা রীতিমতো লোক হায়ার করছি যে কম্পোজ করবে, 1-2টা আউটলেট না তো শত শত আউটলেট। সো ডিটেলস ডাটা, আর তখন ওইরকম এত বেশি কম্পিউটিং জানা লোক ছিল না। সো ওই কাজগুলো করতে হতো রাত জেগে। তারপর ওগুলার মানে ডেলিভারির কি হবে, এগুলার প্ল্যানিং পার্ট, অর্ডার কোন দিন কোনটা হবে, ডেলিভারি কোন দিন হবে, শিডিউল ম্যানেজ করা, বেশ কাজগুলো এগুলো আমরা করতাম। এবং মজার বিষয় হচ্ছে যে ওই যে বললাম আমরা ক্লাবিং করতাম, সোশ্যাল ওয়ার্ক করতাম, ওই কাজটা আমাকে হেল্প করে। এইখানে আমরা মানে যখন সারাদিন কাজ করছি সন্ধ্যায় আসা এই নিয়ে আড্ডাবাজির মতো। ডিস্ট্রিবিউশন হাউসটাতে আমাদের ওই হাউসের একজন ম্যানেজার হিসেবে কাজ করতো, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুব ইনফ্লুয়েন্সিয়াল পপুলার একজন লোক, কল্লোল। সো এখন আমার সাথে যোগাযোগ আছে। ভদ্রলোক খুব মজা করে কাজ করতো, ওনার কাজের স্টাইলটাই ডিফারেন্ট ছিল। এরকম হয়েছে যে আমি ওনাকে রেখে 8টা-9টার পর বাসায় চলে গেছি, পরের দিন এসে দেখি উনি ওখানেই কাজ করছে। ইজ এ ভেরি ওয়ার্কোহলিক টাইপ পারসন অ্যান্ড ভেরি ডেডিকেটেড, নাইস পারসন। এখন ভালোই নিজের ব্যবসাপাতি করছে। সো আমরা বেসিক্যালি কাজটাকে যেটা স্ট্র্যাটেজিক যে ডিসিশন হতো সেটা আমরা রুট লেভেলে ইমপ্লিমেন্ট করতাম। রাইট, থ্যাংক ইউ রশিদ ভাই।
এখানে আমার একটা কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখনও তো অনেক কোম্পানি এফএমসিজি সেক্টরের তারা কিনা এই আউটলেট তৈরি করা নিয়ে অনেক সংকট ফেস করে, বা তারা এটা নিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করে। তাইলে একটা আউটলেট বানানোর ক্ষেত্রে আপনার কাছে কি কি মনে হয়, কোন কোন প্যারামিটারগুলো দেখে একটা আউটলেট বানানো যেতে পারে আপনার কাছে কি মনে হয়? এক্স্যাক্টলি, আপনি যদি বাংলাদেশের মোটামুটি যেগুলো মুদিখানার দোকান বা স্টেশনারি বা যতগুলো এফএমসিজির দোকান আছে, দেখবেন হলো ওদের মিনিমাম 12-14টা ক্যাটাগরি থেকে শুরু করে প্রায় আমি লাস্ট বড় দোকানে, বড় মাপের দোকানে 50-60টা ক্যাটাগরির প্রোডাক্ট রাখে দেখছি। আমি ক্যাটাগরিটা একটু ব্যাখ্যা দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। কিছুক্ষণ আগে বলছিলেন ব্যাভারেজ, অল কাইন্ড অফ ড্রিঙ্কস ইজ ব্যাভারেজের আন্ডারে। ওখানে ওয়াটার হইতে পারে, ওইখানে সিএসডি আউটলেট, কার্বোনেটেড সোডা যেটারে বলছি, জুস, মিল্ক, এই সবগুলো হচ্ছে ব্যাভারেজ ক্যাটাগরিতে। ধরেন চকলেট ক্যাটাগরি অনেকগুলা, চিপস একটা ক্যাটাগরি, সাবান একটা ক্যাটাগরি, আপনার শ্যাম্পু একটা ক্যাটাগরি। সো এইভাবে যদি হিসাব করেন দেখবেন আপনার 12-14টা থেকে শুরু করে 50-60টা হচ্ছে আমাদের জেনারেলি মুদিখানার ক্যাটাগরিতে পড়ে। সো আপনি আপনার ক্যাটাগরিটা ওইখানে ফিড ইন করছে কিনা, যেই কোম্পানি, ধরেন আপনি কথার কথা ব্যাভারেজ নিয়ে আসছেন, তা আপনি কিন্তু 20 লাখ আউটলেট পাবেন না। সো আপনি বিল্ড ইন অলরেডি কিছু ব্যবসা করছে এমন আউটলেটে যেতে হবে। সেটা হয়তো বা আপনি সারা বাংলাদেশে খুঁজলে 4 লাখ পাবেন, 5 লাখ পাবেন। সো আপনি যারা বিক্রি করছে তাদের সাথে যাওয়াটাই ভালো। মানে নতুন করে চেষ্টা করার যেই কথাটা বলছেন, আমি বলবো লো হ্যাঙ্গিং ফ্রুটস আগে কালেক্ট করেন, মগডালে পরে উঠেন। রাইট, যারা লো হ্যাঙ্গিং ফ্রুটস সম্পর্কে জানতে চান, এটা কনসেপ্ট হচ্ছে ধরেন যে সকল ফল নিচে থাকে আমরা আসলে ওইগুলোকে আগে পারতে চাই, মানে যেটাকে আমি ইজিলি টাচ করতে পারবো সেই কাজগুলো আগে করে দেন আমি উপরের দিকে যাব। এটাই রাশেদ ভাই বলার চেষ্টা করলেন। তার মানে আমি যদি কোনো একটা আউটলেট বানাতে চাই, আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা বর্তমানে যেই সকল আউটলেটগুলোতে ক্যাটাগরির মধ্যে পড়ছে, আমি সেই আউটলেটগুলোকে ফার্স্ট চিন্তা করব। এরপরে হচ্ছে যেগুলোতে নাই ওগুলোতে তৈরি করার চিন্তা করবো, সেটা পরের কাজ। আগে এটুকু করলেও কিন্তু অনেক বড় ধরনের কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ রাশিদ ভাই। এরপরে যেটা হলো, আমার পরে একটা প্রশ্ন আপনার কাছে। ধরেন আপনি এরপরে সিটিসেলে ঢুকলেন, আপনি ইউনিলিভারে ছিলেন, ইউনিলিভারে হচ্ছে এক ধরনের প্রোডাক্ট, ওইখান থেকে সিটিসেলে ঢুকলেন, এটা না আমার মাথার উপর দিয়ে গেছে, মানে এরকমটা হলো কেন, এবং সেখানে গিয়ে আপনি কি আসলে ওই সেলসটাকে এনজয় করছেন কিনা? আমি এটা নতুন এক্সপিরিয়েন্স, বাট আমি বলবো যে যারা ইয়াং, যারা দেখছে চাকরি পাল্টানোর ক্ষেত্রে, এটা আমি বলবো আমার রাইট মুভ ছিল না। ওকে, অ্যাডমিট করছেন যে রাইট মুভ ছিল না? রাইট মুভ ছিল না। ইউনিলিভারে থাকলে আমার কেরিয়ারটা ডিফারেন্ট হইতে পারতো, বাট আলহামদুলিল্লাহ যেটা আসছে সেটা হয়তো বা আল্লাহর ইচ্ছা ছিল। এখন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা এফএমসিজিতে সাধারণত একই প্রোডাক্ট বারবার বিক্রি করতে হয়, সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমাদের মাথায় থাকে। সিটি সেল কিংবা আপনি ওয়ান টাইম সেল যেগুলা, ফর এক্সাম্পল আপনি একটা সিম বিক্রি করলেন, আপনি নিয়ে নিলেন, আপনার জন্য কিন্তু অনেকটা ম্যান্ডেটরি আপনি রিচার্জটা নেওয়ার জন্য যেই কোম্পানির নিয়েছেন সিমটা তার কাছ থেকে পারচেস করার। সো ওইখানে অনেকটা মনোপল ইউজ হয়। ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে কিন্তু এটা হয়ে গেছে যে আপনি ভার্চুয়ালি একজনের নাম্বার ইউজ করলেও যে কোনো কাছ থেকেই আপনি রিচার্জ করাইতে পারবেন। বাংলাদেশে এটা হবে শুনছি, বাট এখনও ওইভাবে ইমপ্লিমেন্ট হয় নাই। সো ওই হিসাবে ধরলে আমি বলবো ওইটা একটু লেস কম্পিটিটিভ, বাট আপনি প্রাইমারি কাস্টমার যে সিম বিক্রি করা, সেইখানে অনেক বেশি হার্ডেল থাকে, অনেক বেশি ফায়ার ফাইটিং থাকে। রাইট রাশিদ ভাই, এখানে কিন্তু তাহলে আমার একটা পাল্টা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে আপনি অ্যাডমিট করলেন যে আপনার মুভটা সঠিক ছিল না, তার মানে মানুষ যেখানে ধাক্কা খায় সেখান থেকে শিখে বেশি। আপনার ওই শেখা থেকে যদি আমাদের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন যে আসলে একটা চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে কোন কোন প্যারামিটারগুলো দেখে আসলে তার বর্তমান জব থেকে পরের জবটাতে শিফট করা উচিত? সো কেরিয়ার বলতে আমরা কি বুঝি এটা একটু বুঝতে হবে। ফর এক্সাম্পল আপনি ব্যাংকিং সেক্টরে ঢুকছেন, সহজে বোঝার জন্য, বাংলাদেশে ব্যাংকিং সেক্টর খুব এস্টাবলিশ একটা সেক্টর।
আপনি 10 বছর ব্যাংকিংয়ে চাকরি করে ফেললেন, তারপর যদি আপনি হঠাৎ করে ইউনিলিভারে চাকরি চান, ব্যাপারটা ফিড হবে না। রাইট। আপনি হয়তো বা ইউনিলিভার নিবে কি না এটা প্রশ্ন, বা আমার ক্ষেত্রে হলে আমি নিব না। আমি এখন যেখানে আছি ওইখানে 3 বার চিন্তা করব যে একজন ম্যানেজার কেন, আমি যার ব্যাকগ্রাউন্ড নাই সে তো বুঝতেই পারবে না। একই কথা, আমি এখন ব্যাংকে গেলে ব্যাংকের ফিনান্সিয়াল লগুলা, বাংলাদেশ ব্যাংকের ল আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ল আছে, ফিনান্সিয়াল আইন কানুন, এগুলো তো বুঝবই না, এগুলো আমার নতুন করে শিখতে হবে। সো কেরিয়ারটা আপনি যখনই ঢুকবেন 4-5 বছরের ভিতরে কিন্তু ফিক্সড হয়ে গেল আপনি কোন সেক্টরে ফিট ইন হয়ে গেলেন। রাইট। সো ওইখানেই খেলাটা ভালো। তবে আমি খুব বেশি যে ভুল করি না, এটার কারণটা হচ্ছে এফএমসিজির সাথে ম্যাচ করে যেহেতু টেলিকমগুলো তাদের ডিস্ট্রিবিউশন মডেলটা সাজাইছে, রাইট। সো আই হ্যাড দ্য অপরচুনিটি টু কাম ব্যাক টু এফএমসিজি অ্যাগেন। সো তখন আমি ডেসপারেটলি চিন্তা করতেছিলাম, এবং ফরচুনেটলি কোকাকোলা বাংলাদেশে তাবানি বেভারেজ বন্ধ হওয়ার পর 2 বছর বন্ধ ছিল, তো ইন্টারন্যাশনাল বেভারেজ লিমিটেড নামে অপারেশন শুরু করে। সেইখানে আমি প্রথম সেলস ম্যানেজার হিসেবে জয়েন করি। তো আমি তো 4-5 জন এক্সিকিউটিভ নিয়ে অপারেশনটা শুরু করি। রাইট। রাশেদ ভাই, এখানে আমি তাহলে একটা জিনিস আপনার কাছ থেকে পেয়েছি যে আমি যখন কোনো একটা সেক্টরটাকে চেঞ্জ করতে চাইবো বা আমার জব ছেড়ে আরেকটা কোম্পানিতে যদি যাই, তাইলে প্রথম 4-5 বছরের মধ্যে আমি যে সেক্টরটাতে ঢুকে গেছি, আমার ধান্দা থাকতে হবে যে আমি এই সেক্টরটার মধ্যে যেন থাকি বা এই Exactly. সেক্টরটার সঙ্গে যেন কানেক্টেড, তাহলে আমার কেরিয়ারের যে গ্রোথটা হয়তো ভালো হবে। অন দ্য আদার হ্যান্ড যে আমি একটু অ্যাড করি শিওর এখানে। শিওর আমি কিছুদিন আগে আমার ক্যাম্পাস, আমি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমবিএ করছি, ওরা ইনভাইট করছে। সো আমি একটা জিনিস দেখে কিন্তু একটু মনে হলো বলা উচিত এখানে, যারা 7 সেমিস্টার, যারা 8 সেমিস্টার, এদের অনেকে মানে ম্যাক্সিমামে কিন্তু সিভিটা আপডেট নেই। আমি জিজ্ঞেস করছিলাম তোমরা কে জবের জন্য অ্যাপ্লাই করছো, অনেকেই করে নাই, রিয়ালি 1-2 জন। সো পয়েন্ট হচ্ছে, আপনি যখন 4র্থ তলায়, আপনি কিন্তু 5ম তলা 6ষ্ঠ তলা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। আর নয়তো 4র্থ তলা শেষ করে অনেক দিন বসে থাকতে হবে 5ম তলা উঠার সিঁড়ি খুঁজতে গিয়ে। এটা বিল্ডিংয়ের মতো না কেরিয়ারটা। সো ওদেরকে আমি বললাম, তোমরা ভাই সিভিটা আপডেট করো, এবং তুমি এখন কত সিজিপিএ, সামনে কত পাইতে পারো, এর বেসিসে তুমি ইন্টারভিউ দিতে থাকো। কারণ আমাদের সব কিছু ট্রেনিং হলেও, সব কিছুর কোচিং হলেও ইন্টারভিউ বোর্ডের কিন্তু ট্রেনিং নেই। সো আপনি 4-5টা ইন্টারভিউ যদি দিয়ে ফেলেন, আপনি আপনার ড্রব্যাকসগুলো, শর্টকামিংসগুলো জানতে পারবেন। তো আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে ওই জায়গায় নিজের তৈরি করতে পারবেন। রাইট। রাইট। তার মানে এখানে আপনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে যিনি যদি জব সুইচ করতে চায়, তাহলে তার সিভি টিভি সবগুলো আপডেট করে নিজের অবস্থানটা আগে পোক্ত করতে হবে, বুঝতে হবে যে ভাই আমার দৌড় কদ্দূর, আমি কদ্দূর পারবো, নিজের সক্ষমতা সম্পর্কে একটু আলাদা জেনে দেন আপনি চিন্তাটা করেন। দ্যাটস ভেরি গুড। আমি একটু এক্সাম্পল দিই, আমি যখন এমবিএ করতেছি তখন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম হিসেবে জব করতাম। ওকে। সো ওই জবটা, চাকরিতে যে মানে কর্পোরেটে ঢুকতে গেলে যে টিম ওয়ার্ক হয়, একজন বস থাকে, নিজের টিম থাকে, কলিগরা থাকে, এদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। বেসিক্যালি উই আর ফ্রেন্ডলি ইন দ্য কর্পোরেট, দ্য নান অফ আস ইজ এ ফ্রেন্ড। সো আমরা ফ্রেন্ডলি বিহেভ করি, কিন্তু কর্পোরেটে কেউ কারো ফ্রেন্ড না। এখানে সাকসেস হওয়ার জন্য আপনি কম্পিটিশন করতে হবে, দ্যাট শুড বি হেলদি কম্পিটিশন। বেস্ট হচ্ছে এর চাইতে মানে বেটার হচ্ছে আপনি কোঅপারেশনে থাকতে হবে। আর আপনি যদি সাকসেস চান, কোলাবোরেশন ইজ দ্য কি। অনেকগুলো কথা বলেছেন আর কি। কোলাবোরেশন ইজ দ্য কি, যদি সাকসেস পাইতে চায়। কোলাবোরেশন ছাড়া বর্তমানে আসলে আগানো কঠিন। ইন্টারন্যাশনালে ম্যাক্সিমাম জায়গাগুলো কোলাবোরেট করে চলছে। সো আমরা এর পরের জার্নিটা আপনার এখনই যাচ্ছি, সেটা হচ্ছে কোকাকোলাতে আপনি জয়েন করলেন। তখন কোকাকোলা মাঝখানে 2 বছর বন্ধ হয়ে গেল, এবং আপনি আপনার হাত দিয়ে স্টার্ট করলেন জিরো থেকে, এবং সেই জায়গাটাতে 10 বছরে একটা প্রতিষ্ঠানকে প্রায় 1,000 কোটি টাকাতে নিয়ে গিয়েছেন, এবং আপনি তখন ওইটাতে সেলস হেড ছিলেন। পরবর্তীতে সেই জায়গাটার মানে ন্যাশনাল সেলস ম্যানেজার পর্যন্ত হয়েছেন।
তো এই যে জার্নিটাতে আপনি অনেক কাজ করেছেন, আমি এই প্রসঙ্গে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে কোক বা এই ধরনের বেভারেজ যারা বিক্রি করে, ইভেন ধরনের মোজো বা এই টাইপের কোলাগুলো যারা বিক্রি করে, তাদের সেলসে যারা একবারে এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা দরকার? অ্যাটলিস্ট 5টা বিষয় যদি আপনি বলেন যে এগুলো তার থাকাই দরকার ভালো করতে গেলে। সো আমি যদি আনসার করি আপনাকে, কোকের যে গ্ল্যামারটা আপনারা দেখেন, এই গ্ল্যামারের পিছনে কিন্তু প্রচুর ডার্ট থাকে। ওকে। সো সাকসেসের অন্যতম যেই বিষয়টা আমি শিখছি, মানে আমার একজন খুব ভালো বস ছিল, এখন মেন্টর, ওনার নাম না বললেই নয়, তাপস কুমার মণ্ডল। উনি বাংলাদেশে আমার কান্ট্রি হেড ছিল। সো উনি এবং আমি, মানে ব্যাপারটা ছিল প্রায় দিন আমরা মার্কেটে যেতাম। মার্কেটে গেলে আমি এসআরের কথা পরে আসতেছি, বা আমরা যারা অর্ডার নেই তাদের কথা, আমরা নিজেরাই ফ্রিজটা সাজাইতাম এবং একটা ডাস্টার ছিল, মানে সব কিছু। তো লাইফে আমি হয়তো আমার মা যদি দেখে বকবে যে তুমি আমার বাসায় কোনো দিন ফ্রিজে হাত দাও না, তুমি রাস্তায় রাস্তায় ফ্রিজ পরিষ্কার করতা। ইয়েস, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, যে আমি বলছি, আমি আমার এইটা বলি, অনেকেই যে সাক্ষী দিবে এইটা দেখার সময়, ঢাকা শহরে এমন কোনো রাস্তা নাই যেখানে আমার পায়ের ছাপ নাই। আই ওয়াক ইচ অ্যান্ড এভরি রোডস, এই মানে গলি উপগলি। আস্তে আস্তে বলতেছিলাম যে আমরা ড্রাইভারের সাথে উঠলে রাস্তাঘাট যেভাবে বলি, সো এইটা হয়েছে বেসিক্যালি রাস্তায় হেঁটে, যেটাই মার্কেট, সেইখানে আপনি ফার্স্ট ফ্রিজটা প্রপারলি আপনি ডিসপ্লে করতে হবে। এবং এটা যদি আপনার ভালো না লাগে, আমি বলবো দ্রুত কুইট করবেন। 5 বছর হয়ে গেলে আপনি কিন্তু এখানে আর আটকায় পড়বেন, যেটা বললাম। সো এইটা হচ্ছে ফার্স্ট। সো আমরা, ওরা, আমার বস ইন্ডিয়ান ছিল, প্রায় সময় হিন্দিতে বলতো, জো দেখেগা ও বিকেগা। ও ইয়েস। সো ইম্পালস প্রোডাক্টের অন্যতম জিনিস আপনি খেয়াল করবেন, চিপস কখনোই কিন্তু ভিতরে রাখে না, এটা বাইরে রাখে। চকলেট কাউন্টারে রাখে, আইসক্রিমটা কাউন্টারের পাশে রাখে, বেভারেজের ফ্রিজটাও আপনার ভিজিবল পজিশনে রাখে। কারণ কেউ ওইগুলো খাওয়ার জন্য প্ল্যান করে আসে না, আসে অন্য কাজে, আরে ঠিক আছে একটা খায়, একটা আইসক্রিম খায়। সো ওইটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ওইটা সুন্দর করে মার্চেন্ডাইজিং করছেন। সো আপনি সাকসেস পাইতে গেলে সেলস জেনারেট করতে হবে। সেলস জেনারেট করার জন্য আপনার এই বোবা সেলসম্যানটাকে গুছাইয়া জায়গায় রাখতে হবে। এটা হলো 1 নম্বর। বস, এখানে যদি আমি একটা পাল্টা প্রশ্ন করে নিই, আপনি পরে 2 নম্বরটা যায়েন, সেটা হচ্ছে তো মার্চেন্ডাইজার তো নাকি প্রত্যেকটা এফএমসিজি কোম্পানির আলাদা থাকে, তাহলে এসআর এটা করবে কেন? এইখানে বেভারেজ বা আইসক্রিমে ওটা মার্চ করা থাকে। ওকে। সো ওইখানে ডিফারেন্ট করে আমরা ইমপ্লিমেন্ট করি নাই। সো কারণ হচ্ছে যিনি সেলসম্যান, ওনার একটা বার্গেনিং পাওয়ার থাকে, রিটেলারের উপর একটা ডমিনেন্স থাকে। মার্চেন্ডাইজ আসলে সে এই ডমিনেন্সটা করতে পারে না। আবার অন্যদিকে যদি বলেন, এটা রিলেশনশিপও বলতে পারেন। সো সব মিলে যে সেলসম্যান, তাকে আসলে নাম্বার অফ আউটলেট কমাইয়া এই কাজটা প্যাকেজ হিসেবে অ্যাসাইন করা হয়। এটা মাস্ট মোর ইফেক্টিভ দেখা গেছে। তার মানে যে সকল কোম্পানিতে মার্চেন্ডাইজার আছে ওরাও তো আসলে সবগুলো কভার করতে পারবে না, কারণ মার্চেন্ডাইজার তো অল্প কয়েকজন থাকে। এক্স্যাক্টলি। তাহলে এসআরই তো আসলে মেইন এই জিনিসটা করা উচিত, কারণ তার নিজের সেলস বাড়ানোর জন্য। এক্স্যাক্টলি। মার্চেন্ডাইজার বসে থেকে লাভ নাই। ওটা হচ্ছে আপনার যদি দেয়, অনেকে দেয়, যেমন নেসলে দেয় বা অন্যরা, ওটা হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড। ওই জায়গায় আপনি পুশ করতে পারেন, রাইট। ওকে আপনি পার্সু করতে পারেন যে তুমি ভাইয়া এটা ভালোভাবে সাজাও। ডিপেন্ড করা দরকার নেই। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি রিটেলারের সামনে রেগুলার যেতে হবে। এই রিলেশন বলতে প্রায় সময় শুনবেন সেলসম্যানরা একটা কথা বলে, সেলস ভালো হয় কেমনে, যে ওরা বলবে হলো রিলেশনশিপ। আপনি যদি জিজ্ঞাসা করেন রিলেশনশিপ কেমনে হয়, এই জানা দোকানদারের মেয়ে এসএসসি পরীক্ষা দিছে কিনা, আরে ভাই মাইর খাইবেন, দোকানদারের মেয়ের দিকে তাকান না, আপনি তাকান দোকানদারের দিকে। সে যেটা ফিল করে, আমি যেটা এই সময়ে দেখছি, দোকানদাররা আস্থা পায় যে রেগুলার আসে তার উপরে, কারণ অনেকগুলো বিষয় থাকে, তার মার্জিন লেভেল খুবই ন্যারো। সে যদি 10,000 টাকার প্রোডাক্ট কিনে কোনো কারণে যদি 1,000 টাকা প্রোডাক্ট আটকে যায়, তার কিন্তু লাভ আর থাকছে না, ওটা ড্যামেজ হয়ে যেতে পারে।
সেই প্রোডাক্টটা রিরোটেট করার জন্য এই সেলসম্যান হেল্প করতে পারে। পাশে একটা ভালো চালু দোকান আছে, তার সাথে গিয়ে বুঝাই দিয়া রোটেশন করে প্রোডাক্টটা বিক্রি করতে পারে। কিন্তু যদি এর সার্ভিস লেভেল খুব খারাপ থাকে, রিটেলাররা ভয় পায়, তখন আসলে নিতে চায় না। এবং এইখানে একটা কমন আছে, আমাদের সেলসম্যানদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটা ইনফ্যাক্ট সবারই, আমারও আছে, আমি দু চোখে সামনে দেখি, আমি পিছনে কি দেখি না। এটা আল্লাহ তাআলা আমার এইভাবেই সৃষ্টি করছে। সো একটু কষ্ট করে আয়না টায়না লাগাইয়া দেখতে হয়, একটু দোকানদারের কথাগুলোকে বিলিভ করতে হয়। আমি বলি 15 মিনিটস, এটা শিখছি হলো আমি ইংলিশ মিডিয়াম স্কুলটাতে প্রিন্সিপাল ছিল, উনি কর্নেল জিয়াউদ্দিন বীর উত্তম, কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। ইজ এ ভেরি নাইস পারসন অন দ্য ম্যানেজমেন্ট পার্ট। তো উনি ছিল তখনকার আমলে ও লেভেল পাস। সো ওনার সাথে অনেকবার বসার সুযোগ হয়েছে, গার্ডিয়ান মিটিংয়ে গার্ডিয়ানরা আসতো, ওনারা চেষ্টা করতো যে ইংলিশে বলে স্যাররে কিছু বলতে। আমি জানি যে স্যার এটার ভালো আনসার জানে, বুঝে, কিছুই বলে না, উনি চুপচাপ শুনে। তো একবার বলেই ফেললাম যে স্যার আপনি এটার উত্তর দেন না কেন? উনি যে রাশেদ ভাই, আমি কিন্তু ওনার ছেলের বয়সী, উনি ভাই বলতো, যে ভদ্রলোক আপনি অবজার্ভ করবেন, যত লোক আসে 15 মিনিট ম্যাক্স, আপনি চুপচাপ বসে থাকেন, উনি 15 মিনিটের ভিতর কুল হয়ে যাবে। এবং আমি আমার লাইফে এটা অ্যাপ্লাই করছি। যদিও আমার মিসেস বলবে না কথাটা সঠিক না, ওটা ভিন্ন ডিসকাশন। বাট আমি প্রফেশনালি দেখছি, ইফ ইউ আর কিপ কাম অ্যান্ড কোয়াইট, আপনার সাথে রেগে মেগে লোকজন 15 মিনিট পরে কিন্তু কুল হয়ে যাবে। সো ওই সময় আপনি কথাটা শুরু করতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটা আমি, ইনফ্যাক্ট আপনি যদি কোরআন শরীফে মেসেজগুলো দেখেন যে আল্লাহ আমাদেরকে কি দিছে, ওয়ান অফ দ্য বিগেস্ট মেসেজ হচ্ছে ধৈর্য ধারণ করা। যিনি ধৈর্য ধারণ করবে উনি সফল হবে। আমি জানি না আমি কতটুকু ধৈর্যশীল, বউয়ের কাছে তো মোটেই না, বাট আমার কলিগরা আমার ধৈর্যশীল বলেই বলে আর কি, ঠিক আছে। এটার পিছনের কারণটা হচ্ছে এই বকাবাদ্যটা শুনে চুপ করে থাকতে পারতাম। আমরা নর্মালি বলি যে শাইন করতে গেলে মাইন্ড করা যায় না, এই মাইন্ড করা যায় না, এটা বুঝতাম না, পরে বুঝছি যে বেসিক্যালি রিয়েক্ট করা যায় না, ধৈর্য ধরে থাকতে হয়। অনেক সময় খুব সুন্দর আনসার আছে, কিন্তু না দিয়ে লিভ ইট। আমরা বলতাম যে মাইন্ড করলে শাইন করা যায় না আর কি, ব্যাপারটা সরি আমি উল্টা বলছি না, হ্যাঁ মাইন্ড করলে শাইন করা যায় না, মাইন্ড করলে শাইন করা যায় না, রাইট। তাইলে একজন, তার মানে দর্শকরা যদি ধরতে পারেন আমি ভুল বলছি, আপনি মনোযোগ দিয়ে এটা দেখতেছেন, আপনাকে কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। সো আমরা যেটা দেখলাম যে তার মার্চেন্ডাইজিংটাতে খুব এক্সপার্ট হইতে হবে, নিয়মিত তাকে যেতে হবে। 3 নম্বরে তার মাইন্ডটাকে একবারে কুল রাখতে হবে, 15 মিনিটস ফর্মুলা, রাইট। 15 মিনিট ঠান্ডা থাকতে পারলে সামনের মানুষ অটো ঠান্ডা হয়ে যায়। ভেরি গুড। মেইনলি প্রবলেম হয় কনজিউমার, ওনার জন্য তো ওনার কাস্টমার, যেটা আমার জন্য কনজিউমার। কনজিউমার যখন আসে সেলসম্যানরা তাড়াহুড়া করে, ও কিন্তু মার্ক করছে যে আপনি আসছেন, এখন আপনি চুপচাপ দাঁড়ায় আছেন, সেই কাস্টমার যাওয়ার পরে আপনার এই যে গেস্টারটা, হি স্টার্ট রেসপেক্টিং, ডাইকা দে এই ভাই আসেন না, আপনার অর্ডার নিয়ে যান। আপনি তাকে ডিস্টার্বটা করেন না ওই সময়টায়। এখানে আবার অন্যদিকে আছে, তার উপরও তো তার বসের প্রেশার আছে, ফোন দেয় কিছুক্ষণ পর পর, এই কয়টা মেমু হয়েছে, অর্ডার কত হয়েছে। এই জন্য আমি একটা এক্সাম্পল দিই সেলসম্যান, এটা হচ্ছে যারা অর্ডার কাটে তাদের বস, যে টেরিটরি ম্যানেজারদের তাদের জন্য। আপনি যদি চিকেন স্যুপ রান্না করতে চান, আপনাকে অবশ্যই চিকেন দিতে হবে, এক গাদা পানি দিতে হবে, এবং এটা হিট দিতে হবে নির্দিষ্ট, যেটা হিট হয়ে কমপ্লিট হইতে 2-2.5 ঘন্টা লেগে যেতে পারে। এখন আপনি দিলেন হলো ধরেন আলু পটল, হিট দিলেন, এখন বললেন ভাই চিকেনে আলু পটল কেন দিলেন? ব্যাপারটা হচ্ছে আপনার আন্ডারে যে সেলসম্যান আছে তাকে ট্রেনিং করার নাই, আপনি তারা শিকার নাই, তারা মার্কেটে এমনিই পাঠাই দিয়েছেন, সে তো আলু পটলেই বেরোবে, রাইট। তারে হিট দিলেন তো চিকেন স্যুপ তো হবে না ভাই, হিটটা একটু কম দেন। আপনি তো ইনগ্রিডিয়েন্ট সব দিচ্ছেন, সো নির্দিষ্ট হিটে সে যেন পাকতে পারে,
এই ব্যাপারটা করেন। ইদানিং টেলিকমিউনিকেশনটা ইজি হওয়াতে গ্রুপ কল হয়, হোয়াটসঅ্যাপ কল হয়। মানে ভাই, দিন শেষে আপনার বস ফোন দিলে আপনার একটু টেন্স লাগে, তারে টেন্স করে ফেললে আপনি ভালো রেজাল্ট পাবেন না। ফলে যেটা হয়, সে দোকানের সামনে হড়বড় করে। এটা তো একটা বড় প্যারা হয়ে দাঁড়াইছে আর কি রাশেদ ভাই, আপনি যে জায়গাটা তুললেন, এটা অনেক সেলসের লোক বলে যে ভাই কথা নেই বার্তা নাই, গুগল মিট, হোয়াটসঅ্যাপ মিটিং, বলে যে সকালবেলা হয়তো নাস্তা খেতে বসছি 8টার সময়, শুরু করছে গুগল মিট, আমার রিপোর্টিং কিন্তু 9টায়, তো বলে যে 8টার সময় তাহলে মিটিং কেন? তো সেলসে চাকরি করতে আসছেন সেজন্য করতেছি, কিছু করার নাই, কদিন পরে লাথি দিয়ে চলে যাবো। সেলসের লোকজনদের এরকমটাই বলছে, তারাই মানে সেলসের লোকটাই বলছে। এই যে তার একটা মনোভাব তৈরি হচ্ছে, এই জায়গাটাকে খারাপ করছেন কিন্তু ওই মানুষগুলা যারা এই অড টাইমে হুটহাট করে কোনো কারণ ছাড়া খালি মিটিং, এবং মিটিংয়ের মধ্যে হয় কি যে যে ছেলেটি একটু খারাপ করছে ওকে পুরো ন্যাকেট করে ফেলে, এতে করে ও মোরালি একবারে চুপসে যায়। আলটিমেটলি সে ওই দিন কিন্তু আর কাজও করতে পারে না, পরে 2-3 দিন তার প্রোডাক্টিভিটি লস করে। আপনি যে জায়গাটা বললেন যে সে তখন গিয়ে খুবই তাড়াহুড়া করে আপসেট থাকে, সে কিন্তু আর অন্যদিকে তার ফোকাসের যে জায়গাটা সে জায়গায় হচ্ছে না। আমি এই পয়েন্টটা বলবো, ধরেন মিটিংটার মানে টেনিউরটা কতদূর হবে, এটা কিন্তু পয়েন্ট। আমরা অনেকেই সুন্দর কথা বলতে শিখছি, কিন্তু কখন কথা না বলে চুপ করে থাকতে হবে এইটা শিখিনি। ইনফ্যাক্ট আমিও এখনও শিখছি মনে করি না। আমি অনেক সময় আলোচনার পরে বাসায় এসে চিন্তা করি, এটা কথা না বললেই হতো। সো কথা না বলতে পারাটা ওয়ান কাইন্ড অফ কৃতিত্ব। যদি বা সেলসে অনেকে মনে করে বেশি কথা বলতে পারাটা কৃতিত্ব। আর আপনি যে ইকো সিস্টেমটার কথা বললেন না, ইকো সিস্টেমটা আমাদের গ্রিডিনেস থেকে আসছে। ওকে, আমরা যদি বিশ্বাস করি আমার রিজিক যা আছে, যেটা সেলস হওয়ার সেটাই হবে, টিপিক্যাল একটা কথা আছে, টার্গেট হয়েছে কিনা। টার্গেট আবার কি? আপনি দেখেন, আপনি নিয়ত করলেন আপনি হেঁটে হেঁটে 100 তলায় উঠবেন বা ব্রুজ খলিফায় উঠবেন, আমি জানি না উঠতে দেয় কিনা এটা। আপনি যতটুকুই উঠেন না কেন, ওইটা আপনি যদি বেহুশ হয়ে পড়েও যান, যখন হুঁশ আসবে আপনি দেখবেন আপনি কিন্তু 70 তলা উঠে গেছেন। তো টার্গেট 100 তলা ছিল, ফেল করলেও তো 70 তলা হয়েছে। সো ইজ ইট এ ফেল? নো, রিয়েল লাইফে কোনো মানে পাস ফেল আছে? নো, এটা কি আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি? নো। এই যে আমাদের মেন্টালিটিতে সেট করা হয়েছে মাইন্ডসেট, টার্গেট ইজ এ, আমার কাছে মনে হয় ইট ইজ এন রোলিং হবে কন্টিনিউয়াসলি। আপনি ধরেন আমরা বিজনেসে অ্যানুয়াল বিজনেস প্ল্যান করি, যদি আমি দেখি যে 4 মাস 5 মাস যাওয়ার পরে এটা মিট হচ্ছে না, আই হ্যাভ টু রিডিজাইন ইট। এখানে ইগোর কিছু নেই, এখানে টপ ম্যানেজমেন্ট হতে শুরু করে বটম পর্যন্ত যে ইকোটা চলে, আপনাকে রিয়েলিটি মেনে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি অবজার্ভ করছি মার্কেটে বড় বড় যেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ব্যবহারিজে কাজ করছে, ওদের হিউজ পরিমাণ প্রোডাক্ট ড্যামেজ হয়েছে। স্বাভাবিকভাবে জানেন একটা অ্যান্টি ক্যাম্পেইন চলছে মাল্টিন্যাশনাল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। এই অ্যান্টি ক্যাম্পেইনটা তাদের টপ ম্যানেজমেন্ট শুধু নট বাংলাদেশ, ইন্টারন্যাশনালি যারা আছে তারাও মেনে নিতে চায় না। ওখানে আবার একটু ডিফারেন্ট, 1 বছর আগে আপনি যে কনসেন্ট্রেট কিনবেন সেটার ফোরকাস্ট দিতে হয়। তো তখন তো আর জানে না যে এই ইনসিডেন্স করবে, ওইটার উপর প্রেশার দিতে থাকে কান্ট্রিদের। অ্যাজ এ রেজাল্ট কান্ট্রি এটা কিনে নিতে হয়, আবার কিনে নিয়ে তো এটা নষ্ট করবে না, বানাইতে হয়, বানাইয়া এটা দোকান পর্যন্ত যায়। দোকানে তো ক্যাম্পেইনের ইম্প্যাক্ট হচ্ছে, লোকে প্রোডাক্ট কিনছে না, ভয় কিনছে না। দেন দেখা গেল 3 মাস 4 মাস পর প্রোডাক্টটা ডেট এক্সপায়ারি হচ্ছে। এতে কি হয়? এতে ইকোসিস্টেমটা নষ্ট হয়। ডিস্ট্রিবিউটররা অস্বাভাবিক ইনভেস্টমেন্ট আটকায় যাচ্ছে, তার ROI হচ্ছে না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস ছেড়ে দিচ্ছে। আপনি তো টোটাল বিজনেসটাকে আনভাইবল করছেন। কোথায়? ওই যে বললাম আমি মেনে নিব না, আমি হার মানব না। আরে ভাই, হার মানার কিছুই নেই। আপনি এখন গাড়ি চালাচ্ছেন 100 কিলোমিটার ব্যাগে, সামনে দেখছেন গ্যাঞ্জাম আছে, আপনি যদি মনে করেন আমি হার মানব না, বেসিক্যালি ইউ আর হিটিং দোজ কার্স। ওই জামে আপনি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন। ইজ ইট অ্যান ওয়াইজ ওয়ান? কখনোই না। আপনি পিক আপের পা তুলে ফেলেন,
মেক ইট স্লো, গিয়ে দেখেন, হয়তো অল্টারনেটিভ রাস্তা পেলে ওই দিক দিয়ে বেরিয়ে যান, আপনি না পেলে ওয়েট করেন। এটা আপনার কপালে ছিল। কোথায় ফিলিস্তিনি যুদ্ধ, কোথায় সেলসম্যানের চাকরি চলে যাচ্ছে, দূর দূর তো কোনো রিলেশন নেই। যার চাকরি গেছে হেও জানে না কী হয়েছে, সে চিন্তা করতেছে কী হলো রে ভাই। এখন কোম্পানিও আর ভায়াবিলিটি করতে পারছে না, তার ভলিউম নাই, তার রেভিনিউ আসতেছে না, তার স্যালারি দেওয়ার জায়গা নাই। আমি শুনছি আমার একটা পজিশনে, যেটা আমি প্রায় 1400+ MDR বলি, মার্কেট ডেভেলপার অফিসার, যারা অর্ডার কাটতো, ওখান থেকে কমাইতে কমাইতে 800-তে নামে আসছে। আপনি দেখেন 600 লোকের কিন্তু জবলেস। ইম্প্যাক্ট কী, তার কি দোষ? সো ওইভাবে যদি আপনি দেখেন, আমি বলবো নট অনলি লোয়ার লেভেল যেইখানে কমপ্লেন বলছি, এটা আমার প্রবলেম। আমাকে বুঝতে হবে যে আমার রোল থেকে আমার RSMকে সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার আসলে ফোন দেওয়ার দরকার আছে কিনা। আমি মনে করি না। হিজ এ মানে সে তো আসলে রিজনাল হেড, সে রিজন ম্যানেজ করবে, তার আন্ডারে 3-4জন ASM আছে, তারা ম্যানেজ করবে। যারা সেলস এক্সিকিউটিভরা আছে তাদের আন্ডারে 5জন, 7জন, 10জন করে, দে শুড ট্রাই দেয়ার বেস্ট। আমার অবজেক্টিভ কি, প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল টু দ্য আউটলেট, দেন ওইখানে আমার মার্কেটিং ক্যাম্পেইন হবে। এরপরও যদি কেউ না নেয়, ইজ ইট পসিবল টু হায়ার সাম গানম্যান টু পুশ দ্য কনজিউমার, এ বাড়ি ইউ হ্যাভ টু বাই ইট, আদারওয়াইজ আই উইল কিল ইউ। এইভাবে তো কাজ হয় না। এখন আপনি ধরেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কিংবা ধরেন আপনি রিজনাল বা এই প্যাসিফিক রিজনের আপনি রিজনাল হেড গ্লোবালি কোনো একটা পজিশনে, আপনি বরং সাপোর্ট দিলে আপনার এই এমপ্লয়ি যারা আজকে আপনারে ছেড়ে যাচ্ছে তাদেরকে হোল্ড ব্যাক করায় রাখতে পারলে, মনটা যদি ভালো থাকে, দে উইল গিভ ইউ দ্য রিটার্ন মাচ মোর হায়ার দেন ইউ এভার বিলিভ। আমাদের দেশে কিন্তু দেশি কিছু কর্পোরেট আছে, তারা এই প্রিন্সিপালের উপরে চলছে। আপনি দেখেন এই যে করোনার যেই কোভিডের যেই গেল, প্যান্ডামিক গেল, তো এরকম হলে তো লোকাল কোম্পানিগুলো তো ভেসে যেত, যায়নি তো। কেন যায়নি? আমি এখন যেখানে আছি এইখানে দেখেছি হলো এমপ্লয়িরা, আমি এসে পরে গল্প শুনলাম, দে অল ইউনাইটেড, কাঁধে কাঁধ মিলাইছে মালিকের সাথে। সো দ্যাটস দ্য স্পিরিট, অ্যান্ড ট্রুলি স্পিকিং দিস ইজ আ নিউ লার্নিং ফর মি। আপনি বলছেন অনেক মাল্টি ন্যাশনালে কাজ করেছি, এই যে একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, যেখানে পিপলের হৃদ্যতা আছে, প্রফেশনালিজমও আছে, সেই জায়গাটা আমরা এস্টাবলিশ করতে না পারলে আমরা কিন্তু, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, FMCGতে অনেক বড় ইন্ডাস্ট্রি, 300-400 কোম্পানি আছে। এই কোম্পানির মানে হাজারে হাজারে এমপ্লয়ি আছে। সো এটা কিন্তু ধরেন আপনি একজন টেরিটরি ম্যানেজার, দর্শক কাউরে বলছি, আপনি কিন্তু কম্পিট করছেন আপনার কোম্পানির 100 লোকের টেরিটরি ম্যানেজারের সাথে না। এটা আমি প্রায় বলি। রাইট। আপনি ইন্ডাস্ট্রি হিসাব করলে প্রায় 7-8 হাজার টেরিটরি ম্যানেজার আছে, এদের সাথে আপনি কম্পিট করছেন। আপনি যত দ্রুত শিখবেন, যত দ্রুত ডেলিভারি করবেন, আপনি কিন্তু পিকড হবেন পরের রোলের জন্য, আপনি SM হয়ে উঠতে পারবেন। আপনাকে যদি আরেকটু ওখানে ঢোকার পরে ওই রোলটা আপনি ভালোভাবে করতে পারেন, আপনি যদি এখানে এফিশিয়েন্ট হন, কেন হয় না এটাও বলি। আমাদের মাইন্ডসেট হচ্ছে আমি অনার্স করছি, মাস্টার্স করছি, সো আই হ্যাভ কমপ্লিটেড দ্য এডুকেশন। রাইট, ম্যাক্সিমাম তাই মনে করে। হ্যাঁ, এটা আমারও মাইন্ডসেট ছিল, কিন্তু ঢোকার পরে আমার গুড ফরচুনেট হচ্ছে আমি ইউনিলিভারের মতো কোম্পানিতে জয়েন করছি, যারা পিপলের উপরে ইনভেস্ট করে প্রচুর। আমি কিছুদিন আগে আমার কলিগরে দেখাচ্ছিলাম, তখন স্টিভেন কোভের 7 হ্যাবিটস ফর ইফেক্টিভ ম্যানেজার্স 2 দিনের একটা ট্রেনিং আমাদেরকে করানো হয়েছে। 7টা হ্যাবিট মোটামুটি আমার মুখস্থ, এখনও আমি প্র্যাকটিস করে বলতে পারবো, আপনারা বললে পারবো। এটার পিছনে এই যে লার্নিংটা, এটা ইমপ্লিমেন্ট করাটা, আপনারা যেটা বললাম যে ওই যে কাজের ক্ষেত্রে ভালোবাসাটা আসছে, যে আরে এখানে তো এগুলো করার পর উল্টো টাকা দেয়,
তারপর আবার নিজে নিয়ে গিয়ে পড়ায়ও, কিন্তু হেভি মজার ব্যাপার। এনজয়টা করতে পারা। আমি প্রায় সময় একটা ডায়লগ দিতাম, কোকে থাকতে বলতাম, লাইফ অ্যাট কোক বলে একটা ট্যাগলাইনই আমি সোশ্যাল মিডিয়াতে চালু করে দিয়েছিলাম। আমার বস বলতো, রাশেদ তুমি তো লাইফটা এনজয় করে নিচ্ছ। পরে এটারই ট্যাগলাইন নিছি যে লাইফটা এনজয় করতে হবে। বাস্তবতা তাই হওয়া উচিত আর কি। রাইটফুলি এইসব প্রেশার, এইসব জিনিস, ইনফ্যাক্ট প্রেশারটা আসে না কখন, যখন আপনি এক্সপেকটেশন মিট করে ডেলিভারি করতে পারবেন, আপনার কাছে কিন্তু প্রেশার আসবে না। স্যার রাশেদ ভাই, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে এবার, যদি আমরা একটু ডিফারেন্ট আসপেক্টে দেখি। মানুষ অনেকে এসআর থেকে প্রমোশন পেয়ে হয়তো বা সে এরিয়া ম্যানেজার পর্যন্ত হয়, এরিয়া ম্যানেজার থেকে অনেকে হয়তো অনেক কোম্পানিতে যেটাকে রিজনাল ম্যানেজার বলে, সেম পোস্টই হয়তো সিনিয়র এরিয়া ম্যানেজার পোস্ট, সেটাও হয়। কিন্তু তার পরের পোস্টে যাওয়াটা অনেকের ক্ষেত্রে খুবই টাফ হয়ে যায়। এখানে অনেকে মনে করে যে আসলে আমি তো অনেক দিন হয়ে গেছে, খুবই ল্যাথারেজিক একটা ভাব চলে আসে। এই সকল মানুষরা আসলে কি করলে তার পরের প্রমোশনটায় আরেকটু দ্রুত পেতে পারে? সো আপনি যদি ধরেন এক এক গ্রেডের এক এক ধরনের স্কিল সেট লাগে। সাধারণত স্কিল সেটের দুইভাবে ভাগ করে, একটা হচ্ছে সফট স্কিল, একটা হার্ড স্কিল। রাইট। এখন আপনি যখন একজন এসআরের কথা আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম, তার হার্ড স্কিল হচ্ছে মেইন থিং। সে যাবে কিভাবে অর্ডার নিয়ে আসবে, কিভাবে সার্ভিস দিবে, এটা বিকজ হি ইজ নট এ সুপারভাইজার অফ এনিওয়ান। রাইট। তার যখন সুপারভাইজার এক্সিকিউটিভ হচ্ছে বা টেরিটরি ম্যানেজার হচ্ছে, তার সফট স্কিল অ্যাটলিস্ট 20% অ্যাডপ্ট করতে হবে। দেন যখন সে এরিয়া ম্যানেজার হচ্ছে, যে সে এক্সিকিউটিভ চালায়, তার বেসিক্যালি সফট স্কিলের পরিমাণ আরও বেড়ে যাবে 30-40%। ইনফ্যাক্ট সফট স্কিলের সাথে কিন্তু কোম্পানির স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং এটা কোরিলেটেড। আমি বলবো স্ট্র্যাটেজিতে তার কন্ট্রিবিউশন অ্যাড করতে হবে। সে বুঝতে হবে যে কোম্পানির কালচার কি, কোম্পানির লং টার্ম ভিশন কি, কোম্পানি এখন কি অবস্থায় আছে, এই সম্পর্কে তার পার্টিসিপেটরি হইতে হবে। মিটিংয়ে তার বুদ্ধিগুলো বলতে হবে, সেটা ভালো হোক মন্দ হোক, ভয় পাওয়া যাবে না। কথা বলতে হবে, তাকে ভোকাল হতে হবে। এক্স্যাক্টলি, নট ভোকাল। আমি বলবো যখন গ্রুপ ডিসকাশন হয়, এই যে আপনি আমার সাথে পার্টিসিপেট করতেছেন বা আমি আপনার সাথে করতেছি, সেটা মিউচুয়াল হইতে হবে, জোর করে না। রিদমিক, এক্স্যাক্টলি। দেন আপনি আরএসএম হলেন, আরএসএম এর দেখা যায় মোর দেন 50% ইজ সফট স্কিল প্লাস স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং। এখন কি হয়, আপনি ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রেশার দেয়, প্রেশার গেমে যখন আপনি কুক হইতে থাকেন, আপনি কিন্তু বাই দিস টাইম যে স্যুপে যে পানি ছিল ওটা তো উড়ে গেছে, আপনি একটা পুরা মুরগি হয়ে গেছেন। এটা কেউ খায় না। এক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি পানিটাকে অ্যাড রাখবেন। কিভাবে? এই যে আপনার মতো ট্রেনার থাকতে, আপনি যদি এখন আমারে জিজ্ঞাসা করেন, আপনার ট্রেনিংয়ে তো সে আসতে হবে সফট স্কিল জিনিসটা কি। আমি আমার মতো করে বলি, ইসলামিক ভিউতে বলে হলো আখলাক, চরিত্র। এখন সৎ চরিত্র কি জিনিস সেটা ব্যাখ্যা দেওয়ার আমি এখানে প্রয়োজন বোধ করি না। এক কথায় বললে, আমি আরেকজনের কাছ থেকে যেই ধরনের আচরণ এক্সপেক্ট করি, সেটাই আমি আরেকজনের সাথে করব। ধরেন আমি যখন টেরিটরি ম্যানেজার ছিলাম বা আমি যখন আরএসএম ছিলাম, তখন হেড অফ সেলস থেকে যা এক্সপেক্ট করতাম, আমি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি ঠিক একই কাজটা ওদের সাথে করার চেষ্টা করি। আমি শেয়ার করি, আমি যখন নতুন এই কোম্পানিতে 2 বছর আগে জয়েন করি, ওয়ান অফ দ্য গুড ফিডব্যাক উইদিন এ 6 মান্থ, আমি কম কথা বলি। আমার বস বললো, রাশেদ বুঝছেন, এইখানে এই কোম্পানিতে সবাই একটু কথাবার্তা বলে, সবাই আপনি একটু কথা বলেন। আই গট দ্য মেসেজ। তা আমি বললাম, স্যার আপনি আমাকে আমার মতো করে টিমের সাথে কমিউনিকেট করার একটা স্কোপ দেন। ইজ এ ভেরি নাইস পারসন, ইজ ওকে, ডু ইট ইন ইউর ওয়ে। তো ইস্যুটা হচ্ছে যে এখনকার এত মডার্ন টেকনোলজি, ধরেন আপনি ফোন দিতে পারেন, আর যদি একটু লেস ইম্পর্টেন্ট হয় আপনি টেক্সট দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন, 6 ঘন্টা পরেও জানলে হইল, তো হয়তো বা দিনের শেষে জানলে হয়। আপনি আরও ইম্পর্টেন্স দিতে গেলে আপনি পুরো ওয়েল প্ল্যান করে একটা মেল দিতে পারেন।
তাহলে আপনার ধাপটা কি হচ্ছে? খুব কুইক হলে ছোটো একটা কল করে ডিসকাশন, আর একটু ধরেন ওরে টাইম দিয়ে স্প্যান দিয়ে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে কমিউনিকেট করলেন, দেন আপনি মেইল দিলেন। অনেক জায়গায় কিন্তু দেখেন এখনও আছে মেইল দেওয়াটা ধরে নিয়ে অফেন্সিভ। ও আপনি আমার মেইল দেন না, তাহলে তো আপনার কাজটা হবে না। সো এই মানসিকতা থেকে উঠে আসতে হবে, কমিউনিকেশনের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তো ওনার এই যে সফট স্কিল বলছি, আপনার টাইম ম্যানেজমেন্ট বলেন, কমিউনিকেশন স্কিল বলেন, আপনি প্ল্যানিং পার্ট বলেন, আপনি পিপলের ড্রাইভ করার জন্য মোটিভেশন ফ্যাক্টরসগুলো, আপনি পিপল ডেভেলপ করছেন কিনা। আপনি আরএসএম অনেক বছর, আপনি কয়জন এসএমকে আরএসএম হিসেবে প্রমোট করাতে পারছেন? সো আপনি যদি পিপলস লিডার হয়ে উঠতে না পারেন, অনেকে তো প্রমোশন দেয় না, যে যদি প্রমোশন দেয় তাহলে তো তার সেলস খারাপ হয়ে যাবে। দ্যাটস দ্য থিং। এইটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলছি যে মাইন্ডসেট। দেখেন আমার যে ধরেন আমি এ পর্যন্ত 4-5টা কোম্পানি পাল্টাইছি, কোকে যে আমাকে সেলস ডিরেক্টর হইতে হবে এমন তো লেখা ছিল না। আমি ডে ওয়ান থেকে এটা জানতাম, আমি সর্বোচ্চটা চেষ্টা করছি। যখন দেখলাম যে অপরচুনিটি আসছে বাট কোম্পানি মনে করছে বাইর থেকে নিবে, আর আমি মনে করছি না আমি কোয়ালিফাইড, আমি আরেকটা কোম্পানিতে গিয়ে সেলস ডিরেক্টর হয়েছি। অ্যাবসলিউটলি। কোকের কথাটা যখন আরেকবার আসছে, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। কোক বাংলাদেশে আরেকটা পানি বাজারজাত করেছিল, এটার নাম হলো কিনলে। তো আপনি তো জিরো থেকে শুরু করলেন, তার মানে এটা তো আপনার হাত দিয়ে বাংলাদেশে রান করেছে। জি জি, ওইটা লঞ্চিংটা আইবিপিএল টেরিটরিতে আমার হাত দিয়ে হয়েছে। এখানে আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার কাছে জানতে চাই বা জানাইতে চাই মানুষকে। যখন কিনলে পানিটা আসলো তখন দেখলাম যে আপনার মাম পানি তখন বাংলাদেশে খুবই জনপ্রিয়, এবং মাম পানি বাংলাদেশে 15 টাকা করে বিক্রি হয়, এবং কিনলেও 15 টাকা করে মার্কেট শুরু করলো। কিন্তু হঠাৎ করে দেখলাম যে কিনলের দাম দিয়ে দিল 10 টাকায়। তো দাম করে দেখলাম যে মার্কেটটা একটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এবং মাম কেনা অনেক কমে গেছে, কিনলে দিকে মানুষ ছুটতেছে। তো এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আসলে কীভাবে নিলেন, বা এটা কেনই বা আপনাদের মাথায় আসলো এরকম? এইটা আসছে হলো আমাদের রিজনাল ডিরেক্টর ছিল টি কৃষ্ণ কুমার। ওকে। হি ওয়াজ ট্রাইং টু অ্যাকোয়ার, এখন বললে অসুবিধা নেই, মাম পানিকে অ্যাকোয়ার করতে চাইছিল। ও তাই নাকি? জি, ওরা রাজি হয়নি। সো হি ওয়াজ পার্ক অ্যাট রাফ কাট 300 crore টাকা টু পারচেজ ইট, আর ওরা মনে হয় চাইছে এরকম কিছু হবে। হাওয়েভার সো এই সময়ে যখন আমরা মার্কেটে আসার পরে স্ট্রাগল করছিলাম, তখন ফার্স্ট স্ট্র্যাটেজিক মুভটা হয়েছে কনজিউমারকে বেনিফিট দেওয়া 15 টাকার জায়গায়। কারণ এই পানিগুলো কিন্তু রিটেলার কিনে তখন কিন্তু 60 টাকা 6.5 টাকা এই রেঞ্জে, এখন একটু বাড়ছে 8 টাকা। তো আমরা এটা করার পরে আমরা মার্কেটে কনজিউমারের পাওয়ার মানে সাপোর্ট পাইলেও রিটেলের সাপোর্ট পায়নি। রিটেলের মার্জিন কমে যাওয়াতে দে সাম সর্ট অফ বয়কট করার মতো সাইলেন্টলি কেউ কিনতো না, এবং পরবর্তীতে আমরা আবার 15 টাকায় যাই। বাট যে গেমটা হয়েছিল সেই গেমের বেনিফিটটা কিন্তু আমরা পরবর্তীতে রিটেলাররা রাখা শুরু করছে, কনজিউমাররাও করছে। এখানে একটা বড় বাজেট করছে। ইনফ্যাক্ট পানি কিন্তু কোনো ইম্পালস প্রোডাক্ট না, এটা এসেনশিয়াল প্রোডাক্টসের ভিতর, চিনি লবণ এই টাইপের। তো তখন উনি বলছিল যে আমি তোমাদেরকে বাজেট দিব, জাস্ট মেক এ প্ল্যান, বাজেটের লিমিট নাই। ওকে। বিকজ হি ওয়ান্টস টু গেইন দ্য নাম্বার 1 পজিশন। তো আমরা যেটা করছি 15 টাকায় নিয়ে গিয়ে ফর এ সার্টেন পিরিয়ড অস্বাভাবিক ডিসকাউন্টিং করে রিটেলটাকে জ্যামপ্যাক করে দিয়েছিলাম। রাতারাতি 3 দিনের অপারেশনের প্ল্যান করছি, 2 দিন পরে দেখলাম আমাদের টার্গেট মিট হয়ে গেছে। এমন জি 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 এমনও হয়েছে বসুন্ধরার গেটের ছোটো এত পরিসরের একটা পান সিগারেটের দোকান, সে তার 100 ফিটের ওইদিকে বাসা আছে, বাসায় এক গাড়ি পানি নামাইছে, এক ট্রাক, ও মাই গড, 500 কেস। কারণ তখন প্রাইসটা 6.5 টাকারও কম পড়ছে, বেচবে 15 টাকা, জাস্ট ইমাজিন। এবং সে জানে যে এটা হঠাৎ করে আসছে। ওয়ান ফাইন মর্নিং সবগুলা আউটলেট যারা পানি বিক্রি করে ম্যাক্সিমামেই 3 মাস 4 মাসের স্টক নিয়ে বসে আছে, ফলে অন্য সব কোম্পানি ব্লক হয়ে যায়।
আর পানিটাও চালু হয়ে যায়। Yes. এবং সেখান থেকে আসলে যখন দামটা কমলো না, তখন আমি তো একজন কনজিউমার, তো আমি মূলত কিনলে চিনেছি আসলে তখনই যে 10 টাকায় আসলো, খামাখা 15 টাকা দিয়ে আম কিনতে আমার কষ্ট লাগতো। এখন আকিজ একটা পানি নামাইছে 10 টাকায়। আমি দেখলাম একটু ওই যে 250 ml থেকে একটু বেশি দিয়ে, মনে না জানি 250 ml খুব সম্ভবত ছোট করে আর কি একটু দিয়েছে পানিটা। আমার মনে হয় পানিটা অলওয়েজ একটা, এটা আসলে সোয়াবের কাজ পানি খাওয়ানো। পানি আপনি জানেন কি না জানি না, মরুভূমিতে পর্যন্ত হাদিসে আসছে আপনি পানি চাইলে ইউ আর বাউন্ড টু প্রোভাইড হিম, সো ইউ আর কম্পাইল, মানে এইটা আসলে অ্যাভয়েড করার কোনো বিষয় নাই। আনফর্চুনেটলি আমাদের দেশে পানি নিয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়। কোক পেপসিতে বা মজোতে যে মার্জিন নাই, পানিতে এর কয়েক গুণ বেশি মার্জিন রিটেলাররা এনজয় করে। এটাকে আসলে দেখা খুব দরকার আর কি। আমার কাছে মনে হয় যে আমাদের যারা দেখছেন এদের মধ্যে যদি কেউ থাকেন, বর্তমানে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা চাইলে এটাকে আসলে কন্ট্রোল করতে পারেন। এত মার্জিন দেওয়ার কিছুই নাই, কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ড মার্জিন ধরা হয় 15%, ম্যাক্স 30% ধরেন আপনি, কিন্তু সেইখানে 8 টাকার জিনিস 15 টাকা বেচতেছেন। ইটস রিয়েলি একটা আপনি অবিচার। রাইটলি বলছেন। আমি মনে করি বিএসটিআই বা অন্যদের অ্যাটলিস্ট এটা ফিক্স করে দেওয়া উচিত। পানি ইজ অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট, ইজ নট এ গ্ল্যামার, ইজ নট ফর ফ্যান্টাসি। রাইট। তো এরকম একটা জিনিস তো বাংলাদেশের মতো জায়গায় আপনি এরকম আসলে বাবুগিরি করার তো কোনো মানে নাই, না, তাই না? নট এট অল। যদি এমন হতো যেটা খরচ অনেক বেশি সেজন্য আমি বাড়াই দিয়েছি, না তা তো না। এটা আপনি কেন একটা মধ্যস্বত্বভোগীকে আপনি এত টাকা লাভ দিবেন? ইনফ্যাক্ট কোম্পানিগুলো চাইলেও পারবে না, কারণ মধ্যস্বত্বভোগীরা এটা সাইলেন্টলি আপনাকে কিক আউট করে দেবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে একটা ইম্পোজ করবে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য রাইট ওয়ে। কোম্পানি পারবে না হয়তো, গভর্নমেন্ট থেকে ইম্পোজ করবে, তাহলে তো হয়ে গেল। 10 টাকার স্ট্র্যাটেজি আমরা নিয়ে ব্যর্থ হয়েছি। মানে আমি বলি ওইটাতে আমরা খুব আশা করছিলাম, কিন্তু রিটেলার রাখা বন্ধ করে দিলে কি করবেন আপনি? রাইট রাইট। আমি যেটা দেখলাম মালয়েশিয়াতে, আমি তো যেহেতু পিএইচডি পারপাস অনেকবার যেতে হয়, তো ওইখানে দেখলাম যে আপনার কিছু কিছু প্রোডাক্টের প্রাইস গভর্নমেন্ট থেকে লিস্টেড এবং এটা ফিক্সড। আপনি এবার এটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনেন আর যেখান থেকে কিনেন না কেন, এবং ওইটাতে যে যেটুকু বাড়বে কমবে হয়তো খুব বেশি গেলে 1-2% এদিক সেদিক হতে পারবে, তাও গভর্নমেন্ট ইনস্ট্রাক্টেড কাহিনী। এক্স্যাক্টলি, মানে এই দিন আমি কোনো একটা রিলে বা কোথাও দেখছিলাম, ইন্ডিয়ান কোনো ভদ্রলোক সৌদি আরবে 1 রিয়ালে গত 10 কি 15 বছরের ঊর্ধ্বে 6টা রুটি পাওয়া যায়। 1 রিয়াল 6টা রুটি ইজ এ ফিক্স ফর লাস্ট মোর দেন 15 ইয়ার্স। কেউ বলছে 85-তে 90-তেও 1 রিয়ালে হয়তো, এখনও 1 রিয়াল। তার মানে আমি বিশ্বাস করিনি এই কথাটা, বাট আমি যখন ওই রিলের কমেন্টে গিয়ে দেখছি, কেউ যদি থাকেন এই পডকাস্টের কমেন্ট বক্সে, এটা সত্যতা একটু আমার জানার ইচ্ছা আছে, আপনারা জানান। ও ফ্যান্টাস্টিক, রাইট। আমিও একটু জানতে চাই আর কি আপনার সঙ্গে যে আসলে কি সঠিক আপনার কিনা। পডকাস্টের প্রমো করছি। ও ফ্যান্টাস্টিক, সো কাইন্ড অফ ইউ। আপনি যে আসছেন এটা একটা বড় প্রোমো আমার জন্য। থ্যাংক ইউ স্যার। কারণ আপনাদের মতো এরকম বড় মানুষরা যখন আসেন সেক্ষেত্রে থেকে আমরা তো আসলে অনেক জিনিস জানতে পারি, অনেক ইনসাইট জানতে পারি। তো আমার এবারে একটা প্রশ্ন রাশিদ ভাই আপনাকে, ধরেন আমি যেটা দেখেছি আর কি, যে আমার বাস্তব লাইফ থেকে, হয়তো আমার নিজেরটা বলবো না, দেখেছি এরকমটা যে একজন লিডারের আন্ডারে মাঝ বয়সী লিডাররা আছেন। এখন সে কেপেবল, কিন্তু বসের পছন্দ হচ্ছে একটা দুর্বল রে। দুর্বল মিনস হচ্ছে যে ও যে কথা বলতে পারে না, ওর যোগ্যতাও নাই, কিছু নেই, কিন্তু বস তারই পছন্দ করে। এই যে বায়াসনেসের যে জায়গাটা, সেক্ষেত্রে যে ট্যালেন্টেড ওয়ান সে তো আসলে একটু হইলেও ডিপ্রাইভ হচ্ছে। এই অনেক জায়গাটা বেশি আসলে deprive হয়। এখানে সে কিভাবে এই জিনিসটাকে ওভারকাম করতে পারে? এই জায়গাটাতে মানে আমি বলবো একটা ভালো বই আছে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, রাইট, ড্যানিয়েল গোল্ডম্যানের। এটার বাংলা ভার্সনেও পাওয়া যায়। সো যেটাই খুশি পড়ে দেখেন, এটা আমার লাইফে কাজে দিছে। বেসিক্যালি আপনার ইমোশনসগুলোকে আপনি কোথায় পজ দিবেন, কোথায় ইউজ করবেন, দ্যাট ইজ দ্য ওয়ে। আমরা কমিউনিকেশন বলতে কি বুঝি সেইখানে, ধরেন আপনি যে কথাটা বললেন, টিম আছে ধরেন 10 জন RSM, আমি উইকটাকেই চুজ করছি, যে স্ট্রং ভোকাল তাকে আমি চুজ করছি না। তার কি করা উচিত? ধরেন আমি যদি RSMটা হই, দেন আমার নতুন নতুন আইডিয়া, যেটা আমার বসকে তার কাজে ইমপ্রুভ করবে,
কারণ একটা জিনিস উপর থেকে দেখলে নিচে দেখা যায়, অনেক সময় বাতির নিচে অন্ধকারটা দেখা যায় না। সো আমার কাজ হবে বসকে ওই সাপোর্টটা দেওয়া, সো দ্যাট ফর এ টাইম বিং যদি উনি লাইক না করেও পরবর্তীতে উনি যেন ফিল করে যে এই ভদ্রলোক আমার যতগুলো প্রজেক্ট আছে বা কাজ আছে আলটিমেটলি হি ইজ কন্ট্রিবিউটিং হায়ার। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি কনফ্লিক্টটাকে, যেখানে আপনি দেখছেন যে আপনার বস আপনার কথা টোনটা লাইক করছে না, ইউ চেঞ্জ দ্য টোন। আপনি সেম কথা 100 রকম করে বলা যায়। বিয়ের পারপাসটা কি একটু ফান করে বলি। এখন কোনো ছেলে যদি তার মেয়ের বাবারে বিয়ের পারপাসটাই ডাইরেক্ট বলে যে এই জন্য আপনার মেয়েরে বিয়ে করতে চায়, সে লাঠি বিটা খাবে কিন্তু। সো আমাদের সোসাইটি শিখাইছে সেটার একটা ছেলের গার্ডিয়ান প্রস্তাব নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। এই যে এটা আমাদের দেশে অনেকে মনে করে যে ফ্ল্যাটারিং করি, এই তেল মারে। আরে ভাই, কোরআন শরীফের ফার্স্ট যে সূরা, প্রথম যে আয়াত, সেখানে আল্লাহ শিখাচ্ছে যে আল্লাহকে আপনি প্রশংসা করেন। তো ভাই আপনি প্রশংসা করতে সমস্যা কি? আপনার বসের কি আসলেই কোনো ভালো গুণ নাই? অনেক আছে। সো আপনি ফ্ল্যাটারিং করেন না, আপনি অ্যাপ্রিসিয়েশন দেন। অনেকে বলে যে আমি আসলে তেল মারতে পারি না, আমার যে হবে না। আমি তেল মারতে বলছি না। তেল মারাটা হচ্ছে, ধরেন আপনার বস আপনার জন্য কিছু একটা করেছে, আপনি এটা কখনো অ্যাকনোলেজ করেছেন? না, অনেক ক্ষেত্রে করি নাই। আপনার বস আপনার উপর রাগে, ইন রিটার্ন আপনি রাগ দেখাচ্ছেন কি? দেখাচ্ছি। কেন দেখাচ্ছেন? সেজন্যই তো আমরা দেখতে পারি না। দ্যাটস দ্য পয়েন্ট। নাও ইউ কাম টু দ্য পয়েন্ট। রাইট। তেল মারার দরকার নেই। আপনি বসরে দেখেন কি হয়, চাকরি যখন ছেড়ে দেই তখন আমরা বাঘ বনে যাই, বসরে গিয়ে বলি বস আপনার জন্য কিন্তু চাকরিটা ছেড়ে দিলাম। কেন ভাই? আপনার সাথে যে কনফ্লিক্টটা আছে সেটা আপনি 1-to-1 বসরে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ দেন যে ডিয়ার স্যার, আমি এই ফিল করছি, আমি আপনার সাথে একটু 1-to-1 কফি খাইতে চাই। গো আউট অফ দ্য অফিস, হ্যাভ এ কফি, হ্যাভ এ চিটচেট। আফরন বলেন বস আমি এই করি, আমার এরকম ফিল হয়, আপনি আমার একটু গাইড করেন। দেখেন বস কী বলে। এরকম বসলে তো সলভ হয়ে যাবে যে কোনো সময়। এক্স্যাক্টলি। এখন তো ঝামেলাটা হলো যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এখন ও তো মনে করতেছে না বসরে বললো মানে বস মানে বাঘ ভাল্লুক আমার মানে খেয়ে ফেলবে। আপনি তো বলছেন যে শেষকালে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। সো ইউ আর ইন ইউর মাইন্ড ইউ আর কুকিং টু কুইট। বিফোর ইট ওয়াই ডোন্ট ইউ প্ল্যান, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্রোচ, ওয়াই ডোন্ট ইউ টেল হিম। আমি কোনো একটা কোম্পানিতে চাকরি ছাড়ার আগে কোনো একটা হট ডিসকাশনে আমার বসের সাথে হি ইউজ সাম সর্ট অফ কি বলবো অসংসদীয় শব্দ ব্যবহার করা হয়েছে। তা আমি ওই মিটিংয়ে কোনো কথাই বলিনি। মিটিং শেষ হলো, আমার আরেক কলিগ বললো এটা কি হলো, আমি যে লেটস সি হাউ ডু ইউ হ্যান্ডেল ইট। এইচআরে বললাম, এখন এইচআরও সাহস করে ওনার কাছে বলবে না, কারণ আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম, উনি চুপ করে আছে। সো আই গট দ্য মেসেজ হি ইজ নট রেডি টু অ্যাকসেপ্ট। সো দেন আই টেক দ্য প্ল্যান টু কুইট। বাট পয়েন্ট হচ্ছে ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়েলিটি। আপনি হয়তো উনি অ্যাকসেপ্ট করেন, হয় নাই, হইতেই পারে সেটা। এখন আমার এরকম কিছু নাই। সি, চাকরি আপনার যেতেও পারে, চাকরি আপনি ছাড়তেও পারেন। বোথ পার্টি হ্যাজ দ্য রাইট। ইট ইজ নট এ মনোপলি। আমি যখন বসের আন্ডারে আছি, আমাকে কিন্তু বস কিনে নাই, আমার সময় কিনছে, আমার বুদ্ধি কিনছে। দুজনের কারোর এটা মিসম্যাচ হইতেই পারে। রাইট। তবে আমি বলবো বস ম্যানেজ করতে যারা পারে তারাই কিন্তু সাকসেসফুল। থ্যাংক ইউ রাশিদ ভাই। এখানে আমি যারা আমাদেরকে দেখছেন তাদেরকে একটা জায়গায় বলতে চাই, চমৎকার করে বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন। এটার সঙ্গে ইন এডিশন আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা ইউটিউব ইউনিভার্সিটি, সেখানে আপনি হাউ টু ম্যানেজ মাই বস এরকম অনেক ভিডিও পাবেন। চমৎকার করে অনেক ভিডিও আছে, ইভেন হার্ভার্ডের ভিডিও আছে অনেক, কীভাবে টাফ বস ম্যানেজ করতে হয় সেই জায়গাগুলো দেখেন। আর যেটা বললো যে আসলে তেল মারার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো মানুষকে
তার কাজের স্বীকৃতি দেওয়াটা খুব জরুরি। উনি যদি আপনার লাইফে কোথাও কন্ট্রিবিউট করে থাকে, আপনি তাকে অফকোর্স কেন অ্যাপ্রিসিয়েট করবেন না? এটা তো ওনার প্রাপ্য। সো ওই কাজটুকু করা খুবই খুবই যৌক্তিক। আমি বলছি না আপনি তেল মারেন, বাড়িয়ে বলেন, দরকার নাই, ওই চাটুকারিতা দরকার নাই, বাট যেটা উনি আপনার জন্য করলেন, কোনো কন্ট্রিবিউট করলো, কৃতজ্ঞতা তুমি জানাতেই পারি। একটা গ্র্যাটিটিউড জানানো তো একটা বড় ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিই। আমি আজকে আমার কেরিয়ারের যেসব বস আমারে ইনফ্লুয়েন্স করছে, প্রত্যেকের নাম ধরে ধরে গল্প বলছি। ইট ইজ দ্যাটস অ্যাপ্রিসিয়েশন। বসরা যদি থাকেন, দেখেন, সেলিউট অল অফ ইউ। আজকে আমি যে এখানে বসছি বা আমি যে দাওয়াত পাইছি, বিকজ ইউ মেক মি লাইক দ্যাট। মানে স্পেশালি আমি তাপস কুমার মণ্ডলরে থ্যাঙ্কস দিব। ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি, আমি বলবো, ডাইনামিক অ্যান্ড টাফ ওয়ান। টাফ ওয়ানের এই গল্পটা একটু বলি। রাইট। আমাকে নিয়ে গিয়ে বলতেছি প্রায় দিনেই 20টা আমরা ফ্রিজ করছি। এইটা না যে উনি দাঁড়ায় ছিল, উনিও করছেন। উনি আমার চেয়ে আগে করতো। ও, আমার মানে বাইন্ডিংসটা বা আমি যে একটা কম্পাইলেশন ফিল করি, যে সে কি ফিল করা, যেটা সে কি না আমি উনি করতেছে, এখন আমি দাঁড়ায় থাকি কেমনে? নিজের মধ্যে একটা গাট ফিলিংস থেকে আপনি হ্যাঁ, দৌড়াইতে হয়। রাইট। সামথিং লাইক কম্পিটিশন। সো ওই জায়গাটা আমি দেখছি আমার অনেক কলিগ এটা নেগেটিভলি নিছে। চয়েস ইজ ইয়োর্স, ফ্রি উইল। আই টুক ইট অ্যাজ এ কম্পিটিশন উইথ হিম। মাই ফেলো কলিগ হু ইজ টেকিং ইট এ বাড়াবাড়ি করছে। পার্সপেক্টিভ যার যেমন সে তো তেমন নিবে আর কি, Exactly. বিষয়টা তাই। রাইট। আমার এখানে আরেকটা যদি প্রশ্ন আপনার কাছে আসে, বেসিক্যালি আপনি তো এখন টপ টায়ারে আছেন, স্পেশালি লাস্ট 3টা সেগমেন্ট যদি চিন্তা করি, আপনি ম্যারিকোতে ডিরেক্টর সেলস ছিলেন, দেন পেপসিতে আপনি ডিরেক্টর সেলস ছিলেন, অ্যাট দ্য সেম টাইম আপনি পোলারেও এরকম হেড অফ সেলস বা টপ পজিশনটাতেই হোল্ড করছেন। কর্পোরেট কোম্পানিগুলোতে আমরা যেটা দেখি যে একটা কর্পোরেট পলিটিক্স বলে একটা কথা আছে। আমি এমনও দেখেছি, আমি লাস্ট একটা কোম্পানিতে ছিলাম, কোম্পানির নামটা এই মুহূর্তে বলছি না, যে সে হচ্ছে আপনার তার কোম্পানির ওই এমডির পিয়ন, যে পিয়নেরে লাগায় রাখতো বিভিন্ন ডিপার্টমেন্টের হেডের কাছে, সিওদের কাছে। 5টা উইং ছিল, 5টা উইংয়ের সিওর ওদের রুমে কারা যায়, এইটা শুনে আবার সে ওই সিওদের সাথে বিহেভ করতো। এই যে একটা ব্যাপার, ওভারঅল একটা পলিটিক্স, সব কিছু মিলে এখানে এমডি নিজে এখানে পলিটিক্সের সাথে জড়িত ইভেন। তো এই জায়গাগুলোতে আসলে বিষয়টা কি এবং এটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই সেগমেন্টে যারা নতুন জয়েন করছে কর্পোরেট কোম্পানিগুলোতে বা কর্পোরেট জবে, তারাই বা এটাকে কীভাবে হ্যান্ডেল করবে, কাকেই বা ফলো করবে? সে এইখানে একটু ক্লিয়ার করি। পলিটিক্স কথাটা শুনলে আমাদের রাজনৈতিক ব্যাপারটা আছে, যে রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনৈতিক দলগুলো আছে, ওটার সাথে কর্পোরেট পলিটিক্স কিন্তু যায় না। আমি যেটা ফিল করি বা আমার যে অবজারভেশন, অধিকাংশ এমপ্লয়ি নিজে বুঝে না হি ইজ এ পার্ট অফ এ কর্পোরেট পলিটিক্স। আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন আপনার বস চলে গেছে, ধরেন একজন হেড অফ সেলস চলে গেছে, চলে যাওয়াতে আপনিও ওনার সাথে চলে গেছেন। এরকম দেখবেন হেড অফ সেলস আর কোম্পানিতে গেছে, এই কোম্পানির 20 জন গেছে। এই যে 20 জন, এরা কিন্তু পলিটিক্যাল পার্টির মতো, এটা পলিটিক্যাল বডি। যে কোম্পানি নিচ্ছে সেখানে এটা অবজার্ভ করা উচিত ছিল। সো ইজ অ্যাকচুয়ালি ইনভাইটিং কর্পোরেট পলিটিক্স। এখানে তো একটা মুদ্রার ওই পিঠও আছে। তাইলে ওই পিঠটা কোথায়, যে যারা এরকম 20 জন মেনটেন করে গেছে, তারা গিয়ে হয়তো ওই কোম্পানিতে নিজের রাজত্ব কায়েম করে ভালো করতেছে। যে আবার সিঙ্গেল আসছে, সিঙ্গেল এসে তো সে ওখানে টিকতে পারে নাই, সে ইন্টারনাল যে কোয়ালিটির শিকার হয়ে গেছে। আমি ইউনিলিভার থেকে সিটি সেলে গেছিলাম, হ্যাঁ আমি বস দিয়ে গেছিলাম, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ এটা একটা গ্রুপের মতো হচ্ছে। দেন আমি কোকের যখন মুভ করছি, কোকে আমার লোক বলে কিছু ছিল না। এখানে আমার অনেক কলিগ আছে, আমার লোক বলে কিছু ছিল না। মেরিকোতে যখন গেছি, আমি আমার কোনো লোকরে নিয়ে যাই নাই, পেপসিতেও নিয়ে যাই নাই। এখন যেখানে আছি পোলার আইসক্রিম, আমার কোনো লোক নেই, 10 জন RSM, ওরা সব প্রিভিয়াস। আমি তো ওদের সাথে অ্যাডজাস্ট করছি, আমার তো সমস্যা হয় নাই। এরকম না যে আমার আগের জন যিনি গেছেন উনি এখান থেকে 10 জন থেকে 5 জন নিয়ে গেছেন, উনিও তো নিয়ে যায় নাই।
সি আপনি ইভেন আমি আপনারা আরেকটু সূক্ষ্মভাবে যাই, কোকে থাকতে 2-3 জন ছিল চিটংয়ের, আমি আমার জুনিয়র ছিল, ওরা অনেকে আমার সাথে এসে চিটংয়ের ভাষায় কথা বলতে চায়, বস কেন আসুন, ওকে, আমি রেসপন্স করতাম না, সিম্পলি আই ডোন্ট রেসপন্স, আই নেভার। আমি ওরা আলাদা করে ডেকে বলতাম, ইট ইজ এন অফিস, you should not create some sort of communal environment so that other people feel they are not part of that game. ওকে, ওই ব্যারিয়ারটাতে আপনি তাকে ব্যারিয়ারটা টেনে দিতেন। সিম্পল। রাইট। আপনি এমন এমপ্লয়ি পাবেন, ধরেন ডিপার্টমেন্ট হেড, আরেকজন ধরেন ফর এক্সাম্পল ফাইন্যান্স কন্ট্রোলার, ফাইন্যান্স কন্ট্রোলার কিন্তু ডিপার্টমেন্ট হেডের কথা মতো উঠবোস করবে না। He has his own established laws and practice. চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হি নোস এভরিথিং। এখন সে যদি আপনারা বলে বসে যে না না এটা হবে না, আমাদের ডিপার্টমেন্ট হেড বলছে, হোয়াট অ্যাবাউট ইউ, ইউ আর এ কোয়ালিফাইড ওয়ান, ওয়াই ইউ আর অলওয়েজ কোডিং ইউর বস নেম। এই কোডিং করাটা ওয়ান কাইন্ড অফ কর্পোরেট পলিটিক্স। ওয়াই ডোন্ট ইউ ফেস দ্য রিয়েলিটি? আপনি বলেন এটা এই প্র্যাকটিসের কারণে হবে না, আপনি আর্গু করেন, আপনি আর্গুটা করলেন না, আপনি একটা অথরিটি দেখায়া একটা জিনিসকে চাপাই দিচ্ছেন। ওয়াই? ইফ ইউ আর এ গুড টিম মেম্বার, ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল দ্য প্রবলেম, ইউ আর এক্সপার্ট অন দ্যাট। এখন আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে একজন উইক আরএসএম, আমি উইক আরএসএমরে কেন চাইব? আমি তো চাইবো আমার মতো আরেকজন। আমি যদি 5টা ডামিশ আরএসএমের বস হই, তাহলে তো আমি ডামিশের বস। আমি যদি 5টা টাইগার আরএসএমের বস হই, আমি তো টাইগারের রাজা। থটটা তো ডিফারেন্ট। এখন কর্পোরেট পলিটিক্সটা কী হয়, আপনি পলিটিক্স করে হলো কোম্পানির নর্মস পলিসি মেনটেন করবেন না, আপনি আপনার বসরে ডিঙ্গাইয়া মালিকরে কান কথা দিয়া করবেন। মালিক, এই যে আপনি বলতেছেন পলিটিক্সের পার্ট হচ্ছে, মালিক তো বুঝেন এটা, মালিক ভাবতেছে ইনাদের উপর আমি নজর রাখতেছি। তো আপনি যদি ওনারে বিশ্বাসে না করেন তো ওনারে নিছেন কেন? এমডিদের এই জায়গাটা না মারাত্মক চ্যালেঞ্জ বাংলাদেশ, কারণ আমি নিজে দেখেছি তো এটা। আমি এটা পাইনি। আমি পাইছি। আমি নাম বলে দিই এখানে, কারণ নাম বললে আমার কিছু যায় আসে না, কারণ এই কোম্পানি এটা সাফার করছে, স্টিল সাফার করতেছে। ম্যাকডোনাল্ড গ্রুপ, যেটা বাংলাদেশে ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং, ম্যাকড্রাই ডেসিকেন, তারপর ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানির এমডি যিনি মিস্টার সারওয়ার কামাল, এই লোকের যিনি অফিস অ্যাটেন্ডেন্ট যারা, উনি অলওয়েজ তাদের কথায় চলে। মানে এটা শুনতে না কেমন খারাপ শোনায়, আসলেই খারাপ শোনায়। আমি ওদিকে কমেন্ট করব না, কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। এটা রিয়েল বাস্তবতা, আমি নিজে দেখি, যেহেতু আমি এখানে হেড অফ সিএসএর ঠিক ছিলাম। আছে, আমি একটা রূপকভাবে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমি আজকে আমার এক অন্য ডিপার্টমেন্টের সাথে কথা হচ্ছিল, সো উনি আমারে বলতেছিল যে রাশেদ ভাই আপনি টোটাল সুপারভিশনটা ভার্চুয়াল করে নিছেন। এখন ভার্চুয়ালটা কীরকম আপনাকে আমি একটু এক্সপ্লেইন করি। ধরেন আমি ডিস্ট্রিবিউটর অ্যাপয়েন্ট করলাম, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি চাই কি, দুইটা জিনিস চাই। সে যা অর্ডার এনে দিচ্ছি তার 95% প্লাস ডেলিভারি করবে, তার গোডাউনে পর্যাপ্ত মাল রাখবে। এই দুইটা আমার 1000 ডিস্ট্রিবিউটর হলেও আই ক্যান প্রোভাইড, ক্রিয়েট এ রিপোর্ট অ্যান্ড ডেইলি মনিটর করতে পারি আমি ইজিলি। আমি সেলস এক্সিকিউটিভ নিলাম, আমার টিমে 110 জনের উপর আছে। হাউ ডু আই নো হোয়াট দে আর ডুইং? অনেকেই করে, অনেক কোম্পানিতে জিও ট্র্যাকিং করে। এটা তো ক্লিয়ারলি মেসেজ দিচ্ছেন যে আই ডোন্ট বিলিভ ইউ। হোয়ার ইজ দ্য রিলেশনশিপ? হোয়ার ইজ ইয়োর ফেইথ অন দেম? এখন তাকে নিয়োগ দিচ্ছেন কী জন্য? তাকে নিয়োগ দিচ্ছেন প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে কি না, তা আপনি প্রপার আউটলেটের এগেনস্টে তার প্রোডাক্ট মাস শেষে কত হয়েছে, ইফেক্টিভ কাভারেজটা হয়েছে কি না সেটা দেখেন, আপনি তার টার্গেট অ্যাচিভ হয়েছে কি না সেটা দেখেন, আপনি প্রয়োজনে আউটলেট লেভেলে সার্ভে করে অডিট করে সেটা সাকসেস হয়েছে না দেখেন। এই তিনটারে যদি প্যারামিটার করেন, বছর শেষে যদি এই 110 জনের র্যাঙ্কিং করেন, আপনি তো বুঝবেন দুধ কা দুধ পানি কা পানি।
ইজিলি ব্ল্যাক বোঝা অ্যান্ড যাবে, হোয়াইট। সাদারে সাদা, কালারে কালার, একবারে তো ক্লিয়ার। ওইটার বেসিসে আপনি প্রমোশন দেন, আপনি ইনক্রিমেন্ট দেন, আপনি তিরস্কারও করেন। ইনক্রিমেন্ট না দেওয়াটাও একটা রিওয়ার্ডিং। সে একজন আপনাকে গ্রোথ দিল 40%, একজন গ্রোথ দিল ওই সময়, আরেকজন গ্রোথ দিল 4%, কিংবা দিলই না, গ্রোথ দিল, আপনি সবাইরে নিয়ে বিদেশে নিয়ে যাবেন? না। সবাইরে বিদেশে নিয়ে যাওয়া মানে যে 40% দিছে তারে গালে আপনি থাপ্পড় দিলেন। ও ডিমোটিভেটেড হলো চরম লেভেলের। সো ও তার মানে কি, বায়াসনেসটা কোথায়? এভরিবডি ইজ বায়াস, এভরিবডি। বায়াসনেস টু দ্য বিজনেস, বায়াসনেস টু দ্য পারফরমেন্স, বায়াসনেস টু দ্য পিপল, প্রোডাক্টিভিটির উপরে। আপনি এখন পিপলের বায়াসনেস বলতে বোঝাচ্ছেন আমি পার্সনের বায়াসনেস হয়ে যাচ্ছি। আমি ইফতি বাইরে সবসময় এক গ্রেড বেশি দিই, উনি আমার দেশের বাড়ির লোক বিদায় দিচ্ছি। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এগুলো লোকে মাইন্ড করে না, এগুলো নিয়ে প্রাউডলি বলে। আপনার ক্রিটিসিজমও বাইরে এইভাবে বলবে, তুমি চিটংয়ের হয়ে লাভ কি, আমাদের চিটংয়ে কটা ছেলেরে তুমি চাকরি দিছ। সো কালচারালি আমরা কিছু বাজে নর্মসে প্র্যাকটিস করি। সোশ্যালি আপনি এই যে এইটা যে বাজে নর্মস, এই যে বললাম, আপনি দেখেন আমার কমেন্ট এখানে অনেকে বকা দিবে। দেখেন আমি আরেকটু ক্লিয়ারলি বলি, আপনি বিসিএস পরীক্ষায় অ্যাপ্লিকেশনে কোন কোন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি অ্যাপ্লিক্যান্ট থাকে অ্যাডমিন, বলেন? এরপরে প্রশাসন আর অ্যাডমিন তো একই, প্রশাসন, অ্যাডমিন, তারপর ফরেন, হুম, এই কয়েকটাই তো সবচেয়ে বেশি পড়ে আর কি। পুলিশ, পুলিশ, ইয়াস, কাস্টমস। কাস্টমস, চোর চোর জায়গাগুলোতে বেশি হয় আর কি। দেখেন প্রশাসন গুড পার্ট, হিস হিস উই আছে, দেশের ভালো করবে, ফরেন দেশের জন্য করবে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনি পুলিশে গেলেও খুব ভালো, আপনি দেশের উপকার করবেন। বাট আপনাকে যদি আমি বলি যে আপনি পুলিশে যাওয়ার চাকরির জন্য আপনার টপ অফ দ্য মাইন্ডে 3টা কি জিনিস আছে? পাওয়ার খাটাইতে পারবো, ওকে, টাকা ইনকাম করতে পারবো, ওকে, মানুষ সেবা হতে পারবে, এটা মাথায় খুব কম আসে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। টাকাটা ইনকাম কীভাবে করবেন আপনি? ওই যে স্যালারি তো একই। ঘুষ নিব, সি, যদি ওইখানে লোক বেশি হয়, তার মানে আমি আমার ফ্যামিলি থেকে আমাকে শেখানো হচ্ছে যে তুমি ঘুষ নিলে সমস্যা নেই। অ্যাভেলেবেল বলতেছে এটা। একটা সোসাইটির যদি অ্যাভেলেবেল এরকম হয়, তাদের থেকে নেতা উঠলে ভালো কিভাবে হবে? মানে রিসেন্টলি কিছু মানুষ ভালো আছে বা ভালো হচ্ছে, সেই সংখ্যাটা খুব কম। আপনি যে প্রসঙ্গগুলো Available তোলেন, না এবং তো। না একেবারেই না, আমি ওই অনুযায়ী আমি কথাগুলো বললাম মাত্রই। মানে আমাদের সোসাইটিটাই এরকম করে, মানে আমরা আপনি যে সব জায়গাগুলোতে এক্সাম্পলটা যাচ্ছে। দিচ্ছেন আমি ওদিকে যাচ্ছি না। এমডির তো টিমের প্রোডাক্টিভিটির প্রতি ফোকাস থাকার কথা। টিমে যেই ডিপার্টমেন্ট হাইয়েস্ট রেভিনিউ দিচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করার কথা, যে বটম লাইন দিচ্ছে তারে অ্যাপ্রিসিয়েট করার কথা। শোনেন, আমি ওরে একটা কন্ট্রোল করার কি লাভ? মজার ঘটনা বলি আপনাকে। তো উনি একদিন আমাকে বলতেছে, আমি যেহেতু হেড অফ সেলস ছিলাম, তো আমাকে একদিন ডাকে নিয়ে বলছে, শোনো আমার জন্য হেড অফ অ্যাডমিন দেখো তো। উনি কয়েকটা কোম্পানির নাম বলে দিচ্ছে, এই কয়েকটা কোম্পানির হেড অফ অ্যাডমিনে যারা আছে ওদেরকে বললো, তাহলে দেখি ওখান থেকে পারলে নিয়ে নিব। তো আমি ওর সাথে কথা বলে জানলাম যে ইয়েস, পাওয়া গেছে, একজন আসতে চায়। তো প্রথমেই তার প্রশ্ন, ওর বয়স কত? তাই বললাম, স্যার ওনার বয়স তো এখন কত 60 কাছাকাছি, 58, কারণ আপনি হেড অফ অ্যাডমিন নেবেন বড় গ্রুপের সঙ্গত কারণেই। তো না, বয়স 50-এর উপর উঠা যাবে না। তা আমি বললাম যে স্যার বয়স 50-এর উপর উঠা যাবে না, এটার কোনো বেসিক রেফারেন্স আছে কিনা বা লজিক আছে কিনা? তো এত কথা বলো না, আমি কোনো তুমি করে বলতে পারবো, ধমকাতে পারবো? বড় হয়ে গেলে তো 50-এর উপর উঠলে তো আপনি করে বলতে হবে। আমি না ওনার দিকে তাকাইছিলাম, বিলিভ ইট অর নট, হোয়াট দ্য মেন্টালিটি। আমি এটাই বলছি, আপনি ওনার কথায় আমি আর যাব না, আমি বারবার বলছি এদিকে না। ধরেন আমাদের যারা আলেমরা সারাক্ষণ শেখায় যে আপনি সালাম দিবেন, আপনি কয়জন আলেম থেকেই পর্যন্ত সালাম পাইছেন? আমি তো পার্টিকুলার কিছু আলেমদের সাথে মিশি, সো ওনারা দেয় আর কি। আমি যে পার্টিকুলার কিছু আলেমদের সাথে যদি মিশি, মানে ওই যে বলছি মেজরিটি, Right. তাহলে আলেমটা কোথায়? আপনি যে আলেম দাবি করছেন, আপনার আলেমটা কোথায়? সো মেজরিটি পিপল যেরকম হচ্ছে,
ওখান থেকে যে নেতা উঠে আসছে এদের দুর্বলতা এটা বেশি দেখা যায়। তো আপনি কর্পোরেট পলিটিক্সের কথা বললেন, পলিটিক্সের আপনি যে একটা গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন না জেনে, আপনি না বুঝে আপনি একটা ধরেন একটা ওপেন ডিসকাস করছে, সেখানে তাকায় থাকেন আপনার পছন্দের বস কি বলে, ওই কথাটা ও যুক্তি হলে আপনি সাপোর্ট করছেন, আপনি তো পলিটিক্সের পার্ট। সো যখন কোনো একটা ঘটনা ঘটে, কোনো কারণে আপনার ওই বস চলে যায়, আমি কিন্তু বেরোবো কেমনে? আমি তো ঢুকে যাচ্ছি, বুঝতে পারছি না। কিন্তু আমি বেরোবার পদ্ধতি আমি বলছি, আবার বলি, আপনি বেস্ট আইডিয়ার জন্য সিক করেন। বেস্ট আইডিয়া কিভাবে পাবেন? বেস্ট আইডিয়া পাবেন আপনি যদি ওই ডিপার্টমেন্টের ওই জায়গায় ইনডেপথ ঘুরেন। ধরেন ডেপো ম্যানেজমেন্ট, আপনি ডেপো ম্যানেজমেন্টের ফিডব্যাকটা পাইতে গেলে আপনি ডেপোর যে সার্ভিস নিচ্ছে, তার মানে ডিস্ট্রিবিউটর, আপনি ডিস্ট্রিবিউটরদের সাথে গিয়ে বসেন, আপনি একটু একটু করে খোঁচান, ও বলবে আপনার প্রবলেম কোথায়। ওয়ান টু ওয়ান করেন, গ্রুপ মিটিং করেন, আপনি সব নোট ডাউন করেন, দেন আপনি বুঝবেন প্রবলেমটা কোথায়। আমরা যারা চাকরিজীবী, আমরা আসলে কি করি? আমরা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা জায়গায় আপনার কাস্টমার আছে। এই যে বললাম ডিস্ট্রিবিউটর, এরা কাস্টমার, এদের কাছে গিয়ে শুনেন। ঠিক ডেপো থেকে যারা মাল নিয়ে যাচ্ছে সেটা আপনার এমপ্লয়ি, তাদের কাছে গিয়েও শুনেন। দুটা প্রবলেম শোনার পরে আপনি ওইখানে একটা সলিউশন পাবেন। একটা সিম্পল বলি, ধরেন কোনো একটা কোম্পানির ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন করে দেয়, তার গাড়ি আছে ফর এক্সাম্পল 100টা, তার ড্রাইভারও আছে 100টা। রাইট। সো সার্ভিস আপনি কেমন পাবেন? খারাপ পাবেন। 100টা গাড়ির 100টাই আবার ড্রাইভার, খারাপ পাবেন, ওকে। কারণ আপনার রেশিওটাই ভুল। মানে ড্রাইভার কম্পারেটলি আর বেশি থাকার কথা তো। ডেফিনেটলি। হ্যাঁ। এখন ড্রাইভার তো আপনার 12 ঘন্টা আপনি গাড়িরে ঘুরাইতে পারবেন, কিন্তু ড্রাইভারে ঘুরাইতে পারবেন না। না, সে আসলে 8 ঘন্টা করে 3 সেট ড্রাইভার থাকার কথা, কম করে। কম করে। যদি বলেন যে না ড্রাইভাররা ওভারটাইম করতে চায় বা কিছু কারণে ওরা 10 ঘন্টা, তাহলে তো আপনার 2.5 সেট থাকার কথা, আপনার 250 ড্রাইভার থাকার কথা। প্রবলেমটা কোথায়? আপনি ইউ আর মেকিং দ্য লাইফ ভেরি ক্রিটিক্যাল। আপনি যার 100টা গাড়ি 100টা ড্রাইভার আছে, তার অ্যাক্সিডেন্ট বেশি হবে, তার কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন বেশি হবে, ডিস্ট্রিবিউশন ঝামেলা পড়বে তো সে। টাকাটা বাঁচাইতে যাচ্ছেন একদিকে, কিন্তু আপনার সার্ভিস কিন্তু আপনি 24 ঘন্টা চালাতে পারবেন না, আপনি বেশি দূর 14 ঘন্টা করবেন। তা আপনার বড় 100টা ট্রাকের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ওটা তো মিসইউজ হচ্ছে, আপনি ম্যাক্সিমাইজ করতে পারছেন না। সো ইস্যুটা হচ্ছে আপনি রাইট ডিসিশন নিতে হবে। এই ডিসিশনগুলো, এই যে আপনার প্রোডাক্টিভিটির এই অংশটা বললাম, এটা আপনি যদি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন হেড হন, আপনি এগুলো মাথা কামাইতে পারবেন। অ্যান্ড মালিক তো আপনার কাছ থেকে এমডি বটম লাইন টপ লাইন বুঝে নিবে। টার্গেট তো সিম্পল, আপনি এই 100 গাড়ি দিয়ে আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন, আমার 1 কার্টুন প্রোডাক্টের কস্ট কত, ধরেন 6 টাকা পড়ে, আপনারে টার্গেট দিয়ে দিবে মেক ইট 5। আপনি সারাদিন বাসায় ঘুমাই থেকেও যদি এটা 4.5 টাকায় নামাই দিতে পারেন, তাহলে তো এমডি স্যারের উচিত আপনারে হায়ার করা, যে আপনি বাসায় থাকেন, আমার সব ঠিক করে দেন। রাইট, রাইট কিনা? অ্যাবসলিউটলি। ধরেন আপনি ডিস্ট্রিবিউটরের প্রবলেম কি, ডিস্ট্রিবিউটর সব এসকিউ পায় না, আপনি রাতারাতি তো ফ্যাক্টরিটারে ডাবল করতে পারবেন না, আপনাকে মেকানিজম ডিজাইন করতে হবে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই যে ক্রাইসিসটা আপনি তো পড়ছেন ইকোনমিক্সে, আপনি তো প্র্যাকটিস করছেন, আপনি এইটার জন্য প্রপার ফোরকাস্ট করেন, আপনি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেন। হিস্ট্রিক্যাল ডাটা থেকে সফটওয়্যার, এখন এআই আসছে, এআই ইমপ্লিমেন্ট করলে আপনাকে সাজেস্টিভ করবে, অটোমেটিক্যালি আমি পেয়ে যাচ্ছি সব কিছু। 1 বছরের ডাটা থেকে আপনি প্রতি মাসে জানতে পারবেন, তখন এটা রিডিউস হয়ে আসবে, কাস্টমারও হ্যাপি হবে, সেলও বাড়বে, আপনার সেম প্রোডাকশন ফ্যাক্টরি থেকে আপনি অনেক বেশি প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন। মানে আপনি ওইটাতেই দেন, ক্যাপিআইটা রাইটফুলি সেট করেন। রাশিদ ভাই, এখানে আমার একটা জায়গায় আমি আবার একটু আপনাকে আনতে চাই ঘুরে ফিরে, কারণ ইদানিংকালে আমি দেখতেছি সেলসে যারা কাজ করে তাদের একটা বড় পেইনের জায়গা হচ্ছে তাদেরকে ট্র্যাকিং করে। তো আপনি এর বিপক্ষেই বললেন,
ট্র্যাকিংয়ের বিপক্ষে বলে আপনি যেটা বললেন যে ইয়েস রেদার আপনি এটাকে তার কেপিআইয়ের জায়গা বা বিভিন্ন জায়গায় আপনার মনিটরিংয়ের ডিফারেন্ট ডিভাইসগুলো আপনি ডিভাইস মিনস বিভিন্ন টুলস ইউজ করা, প্রসেস ডেভেলপ করা, মার্কেট কাভারেজ কীরকম হচ্ছে, সেলস কী হচ্ছে, ওইগুলো থেকেই তো আসলে বোঝা যায়। কারণ আমি যদি যখন তাকে আমি ট্র্যাকিং করছি ইন এ সেন্স আমি তাকে আসলে বিশ্বাস করছি না, যাকে আমি বিশ্বাস করছি না সে মানুষটা তো আসলে প্রথম ধাক্কায় আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আমাকে আর ভালো সার্ভিসটা দিবে না। তাইলে ট্র্যাকিং কি তাহলে কোম্পানিগুলো বন্ধ করে দিবে বা করা উচিত কিনা? ছুরি যদি ডাকাতের হাতে থাকে তাহলে সে কি করবে, আর ডাক্তারের হাতে থাকে তাহলে কি করবে? এখন আপনি আমার প্রশ্ন করছেন ছুরিটাই গায়েব করবেন কিনা। আনসার ইজ নো। গেমটা চোর পুলিশ না, গেমটা ইনসাইড আন্ডারস্ট্যান্ডিং। আমরা প্রচুর ডেটা ক্যাপচার করি, মোস্ট অফ আস ডোন্ট নো হাউ টু ইউজ ইট। ডেটা ইজ এন ইনফরমেশন, ক্যাপচারিংটা হচ্ছে বেসিক জব। ইনফরমেশন থেকে আপনি ডিসিশন মেক করবেন, এই ডিসিশনের উপরে আপনি সাকসেস ফেলিওর অ্যাসেস করবেন, তারপরে তো আপনি উইজডমে যাবেন। রাইট, তার মানে হচ্ছে আমার কাছে ডেটা আছে, আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট, অর ইউজ করে এটারে যে অ্যাকশনেবল করব সেটা বুঝতে পারছি না, অ্যাকশনেবল করার পর যে আপনি উইজডম গেইন করবেন সেই পথে হাঁটছি না। না আমি এটাকে ট্র্যাক করছি ওকে রিভিউ করার জন্য। রাইট, তাহলে কি করা উচিত? গাইডলাইন দিবেন, রিভিউ এত করে কি পাবেন? না মানে আমি সেল খারাপ হয়েছে ফর এক্সাম্পল, আমি কি তাহলে ট্র্যাক করবো কিনা, মানে মানে আসছি রাইট আমি ডাটাটা ক্যাপচার করতেছি। রাইট, আমি ধরেন ওরে জিও ট্যাগিংয়েই করলেন, ও কি কি করে দেখলেন, কিন্তু ওরে আপনি রাইটফুলি প্রপারলি 1 মাসের প্ল্যান কিভাবে করবে সেটা শিখান। স্টিভেন কোভের সে ট্রেনিংয়ে প্রায়োরিটি সেটিং শিখাইছে, যে ম্যাট্রিক্সে ওরে এগুলো শিখান যে ভাইয়া ইম্পর্টেন্ট টাস্কও আছে, আর্জেন্ট টাস্কও আছে, হাউ ডু ইউ ম্যানেজ দিস পার্ট। এটা তো একজন সেলস এক্সিকিউটিভ সে কি বুঝে এটা? জানি তো না, সে তো জানেই না, স্ট্রাগলিং করতেছে কোনটা আগে কোনটা পরে। আর আপনি সকাল থেকে তিনবার বিকাল পর্যন্ত 3বার বলছেন, 3বারে 2টা করে পরামর্শ দিলে 6টা, সে কোনটা ধরবে কোনটা ছাড়বে? প্রায়োরিটি সেট করা শিখে না। প্রায়োরিটি সেট করা আমি জানি, বসই তো জানে না বসই তো জানে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে বলছে প্রায়োরিটিটার পার্টে আমি কেন তারে দিনে 6বার ফোন করব? এটা তো লেস প্রায়োরিটি জব। আর আমি যদি সারাক্ষণ ফোনে থাকি তাহলে আমি চিন্তা করব কখন, আমি অবজার্ভ করব কখন, আমি প্রবলেমটা আইডেন্টিফাই করব কখন, আমি যে বললাম ডিস্ট্রিবিউটরের সাথে গিয়ে যে আড্ডা দিব সেটা কখন, আমি যে যারা ডেলিভারি দিচ্ছে ওদের সাথে গল্প করব সেটা কখন। বুঝতে পারছি রাশেদ ভাই, আমি আপনার কথাটা ক্লিয়ার। আর একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, আপনি এগুলার কিছু ড্যাশবোর্ড করেন না। প্লেন যে চালায় পাইলটকে লাফালাফি করে খুব, না তো পাইলট কোনো কিছু কন্ট্রোল করে না, পাইলট তো পুরাটাই কন্ট্রোল করে। তার সামনে একটা ড্যাশবোর্ড থাকে, প্রেসার কত, টেম্পারেচার কত, কি অবস্থায় যাচ্ছে, কত গতিতে, কোথায় যাবে, অল আর সেট। কখন তাকে অ্যানাউন্স করতে হবে, ইটস টাফ, আমরা রোলার কোস্টারের মধ্যে আছি, এভরিথিং। সো পয়েন্ট আমি যেটা মেক করছি, আপনি এটা করেন কেন? কারণ হচ্ছে মোস্টলি আপনি আস্থা রাখতে পারছেন না রেজাল্টটা কি আসবে। ইসলামিক একটা ফিলোসফি আছে, তাকদির, তাকদিরের পরিবর্তনও হয়, হায়াতও বাড়া যায়, ওটার জন্য ইনপুট দিতে হয়, অন্য লেভেলে চিন্তা করতে হবে, অন্য লেভেলে কাজ করতে হবে, তবে ইনপুট দিতে হবে। হ্যাঁ, প্রচুর। এখন আপনি কিছু ইনপুট দিলেন না, আপনি ওটা বিশ্বাসও করলেন না, আপনি এই প্যারাডক্সে তো ঘুরতেই থাকবেন। অধিকাংশ লোক প্যারাডক্সে ঘুরে। আপনি ভাই প্যারাডক্স থেকে বেরোয়ে একটু আল্লাহর উপর আস্থা রাখেন, আপনার রিজিকের উপর আস্থা রাখেন, আপনি যে লোকটা হায়ার করছেন তার উপর আস্থা রাখেন, তারে ট্রেনিং করান, তারে কোচ দেন, তারে ডেভেলপ করান, আপনি যেগুলো শিখে আসছেন তারে এগুলো শেখান। আপনার এটার সঙ্গে আমার একটা খুব ট্যাগলাইন মনে পড়ছে, আমির খান তার বিখ্যাত একটা মুভি 3 ইডিয়টস, ওইটার মধ্যে সে খুব ফোকাসলি একটা বলার জিনিস চেষ্টা করছে যে ফোকাস অন এক্সিলেন্স নট সাকসেস। ভবিষ্যতে কী হবে না হবে সেটা আসলে আপনার হাতে নাই, আপনি জানেনও না, কিন্তু এক্সিলেন্স যেটা লাইক আপনার দক্ষতার যে জায়গাটা
সেটাকে আপনি বাড়ান প্রতিনিয়ত, যেটা আপনি বলছেন আপনি ট্রেনিং করেন, আপনি এই পিপল ম্যানেজমেন্ট স্কিলস, আপনার ড্যাশবোর্ড, ও কীভাবে কথা বলবে, এই জায়গাগুলোতে আপনি নিজেকে তৈরি করেন, তখন অটোমেটিক্যালি সাকসেস একটা অন্য লেভেলে ধরা দেবে আপনার কাছে। ধরেন আমি এখন যে পজিশনে আছি, আমি যে কোনো দিন সিইও হওয়ার জন্য চেষ্টা করব, বা আছে চেষ্টা। তা আমারে এখন সিইও হওয়াটা শিখাবে কে? আপনার নিজেকে আগে এগিয়ে আসতে হবে ফার্স্ট, এটা তো দেন আছেই। আপনার কে শিখাবে? আপনার মেন্টর, আপনার বস শিখাবে ইভেন আমার বস তো একজন, মেন্টর তো আমি চাইলে 20 জন করতে পারি। ইজিলি। আমি গ্রামীণের সিওর কি স্ট্র্যাটেজিকভাবে কীভাবে করছে, কীভাবে রবির সিও সেটা ট্যাকেল করছে, সবাই তো চিনি আমরা, চেষ্টা Right. করলেই চেনা যায়। রাইট, আপনি ইভেন এলেন মার্কস কী করছে এটাও তো ট্র্যাক করতে পারেন, ইজিলি। করেন না কেন? আমার মধ্যে ক্ষুধা নাই। আমার পয়েন্টটা ওই জায়গায়, আপনি নিজের নিয়ে চিন্তা করেন। আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার যদি ঝাঁকানাকা হয়, তা আপনার মাথা থেকে স্ট্র্যাটেজি কোত্থেকে বের হবে? আপনি কয়টা খুব উচ্চমানের পডকাস্টের ফলো করতেছেন? ফর এক্সাম্পল, আপনি এক্সেলে উইক, তা আপনি যদি ইউটিউবে 5টা 10টা চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে ভুরি এক্সেল ভুরি। শেখায় ভুরি ভুরি, তা আপনি রেগুলার প্র্যাকটিস করেন না। আমি তো জায়ান্ট হয়ে যাব, মাস্টার হব। এক এক 1000 ঘন্টা তো কোনো ব্যাপারই না। রাইট। রাশিদ ভাই, আমি আপনাকে আরেকটা দুইটা প্রশ্ন করে আজকের মধ্যে শেষ করতে চাই। সো একটা প্রশ্ন হচ্ছে, এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভদের বর্তমানে বাংলাদেশে যেরকম আসলে একটা স্যালারি স্ট্রাকচার, আমরা জানি যে গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরও একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে। এসআর হিসেবে যারা জয়েন করে, এখানে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে দেখা গেছে ইন্টারমিডিয়েটের উপরে, কোথাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ইভেন যদি ইন্টারমিডিয়েট চাই কিন্তু গ্র্যাজুয়েশন চলে আসে সবই। তো এই সেগমেন্টের একটা বেসিক স্ট্যান্ডার্ড যদি সেট করতে হয়, আসলে কোনটাকে আপনি স্ট্যান্ডার্ড মনে করছেন এবং কেন স্ট্যান্ডার্ডটা তাই হওয়া উচিত? সি, ক্যাপিটালিস্ট সোসাইটিতে আপনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। ধরুন আমি যখন কোকে ছিলাম, আমি জার্মানিতে গেছি মার্কেট আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে ট্রেনিংয়ের পার্ট হিসেবে। আমি যে এমডিআরের সাথে যে অর্ডার কাটে, সে বিএমডাব্লিউ নিয়ে ঘুরতেছে। এমডিআর মানে হচ্ছে যে অর্ডার কাটে, মার্কেট ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ। অর্ডার করে সে বিএমডব্লিউ নিয়ে সে করতেছে। বিএমডাব্লিউ নিয়ে ঘুরতেছে। ওকে। এখন সে বেতন পায়, আমি জিজ্ঞেস করছি একসময় হৃদয়তা হওয়ার পরে, 2300 ইউরো। মাই গুডনেস, 2003 2300 মিন্স তখন আমার অনেক টাকা। বেতনের যা ছিল তার চেয়ে সমান বা বেশি, কাছাকাছি হ্যাঁ। বেশি। পয়েন্ট হচ্ছে ওখানে এত বেশি কেন? ওখানে ওই ধরনের সাপ্লাই নাই। আপনি এমডিআর হয়ে আপনি কেন প্ল্যান করছেন যে আপনি আজীবনে এমডিআর থাকবেন? ওকে। ওয়াই ডোন্ট ইউ টেক ইট অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর 2 ইয়ার্স? আমি এমন অনেকেই দেখছি গ্র্যাজুয়েশন নাই, সেই জন্য সে অফিসার হতে পারে না, সব যোগ্যতা আছে। আরে ওপেন ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন নিয়ে পরীক্ষা দিলেই তো হয়, দিবে না? আবার দিছেও আছে। আমার লাইফে এমনও আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ন্যাশনাল রোল প্লে করতেছে, অ্যাসার ছিল। আমি তো একজনকে চিনি, উনি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের যিনি, ওনার রোলটা শুরু করেছিল, মানে উনি তো এখন নাই, উনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন। সো উনি ওনার ক্যারিয়ারের রোলটা শুরু করছে সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে। গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল, সেখান থেকে সে ওই কোম্পানির ডিরেক্টর সেলস হয়েছে। চিন্তা করা যায়। কোকে আপনি এরকম ভুরি ভুরি পাবেন, রিজনাল ডিরেক্টর হয়েছে। আমি আমার এক্সাম্পল বলি, যশোরে থাকতে আমি 2-3 জন পটেনশিয়াল এসআরের ভিতরে একজন এখন একটা কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার, আরেকজন এখনও ওই কিছুদিন করে এখন রিটায়ার, মাঝে মাঝে চাকরি খুঁজে, এখন ধরেন 50-এর উপর হয়ে গেছে, তারা আর এসআর হিসেবেও নিচ্ছে না। পয়েন্ট হচ্ছে যে আপনি কি ডিজায়ার করেন বা কি স্বপ্ন দেখেন, সেই অনুযায়ী কি অ্যাকশনটা করছেন। অধিকাংশ মোটিভেশনাল টক ফেল করে কেন জানেন? মোটিভেটেড হওয়ার পরে অ্যাকশন যেটা নেয়ার সেটা নেয় না। সেটা নেয় না। অ্যাকশনটা নেয় না কারণ হচ্ছে তার কাছে লং টার্ম কোনো প্ল্যান নাই। রাইট। সো আপনি লং টার্ম প্ল্যানটা সেট করেন, সেই অনুযায়ী অ্যাকশনটা সেট করেন, দেন আপনার মোটিভেশন কাজ দিবে। তার মানে কি আমরা একটা বেসিক স্ট্যান্ডার্ড কি এমনি রাখতে পারি না, তারপরে যে অ্যাটলিস্ট প্রপোজড আপনি আবার পার্সু করছেন, আমি তাহলে আপনাকে এবার দ্বিতীয় পার্সিউ করছি একটা কারণে হলেই দেখেন, আমি আসবো আনসারটাতে, আমি আসতেছি। রাইট। আপনি আমারে বলেন এসআর বা যারা অর্ডার কাটে
এদের ভিতরে 40-এর বয়স গেছে এরকম কয়জন দেখবেন? আমার কাছে আসলে ওই পরিসংখ্যানটা নাই, খুব একটা দেখবেন না। খুব একটা ওরা যায় কই? ওরা এন্টারপ্রেনিয়র হয়ে যায় ম্যাক্সিমাম। ভালো ভালো, এই যে আমি বলছি সবাই যে চাকরি করবে এমন তো কোনো কথা নেই। নিজে তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে আবার নিজে সাপ্লাই করা শুরু করে দেয়। তারা ডিস্ট্রিবিউটর হয়ে যায়, হ্যাঁ, তারা দোকান হয়ে যায়। right. কারণ হচ্ছে একজন দোকানদারের 10টা বুদ্ধি নিয়ে সে দোকান চালাইলে এ যদি 100টা দোকান হ্যান্ডেল করে সে তো 1000 বুদ্ধি তার মাথায় চলে আসে। অটোমেটিক ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন করে 500 বুদ্ধি আসে, 200 বুদ্ধি আসে, 100 বুদ্ধি আসে, তখন তো সে নিজেই দাঁড়া করে ফেলতে পারে। আমার কয়েকজন আছে পরিচিত যারা এরকম এসআর থেকে মালিক হয়ে গেছেন, অনেক বড় বড় কোম্পানি। এক্স্যাক্টলি, আমি ওই কথাটাই বলছি। আপনি যেটা বলছেন, আমি যদি একটা দাবিও করি যে না এসআরদেরকে এখন থেকে 1 লাখ টাকা বেতন দিতে হবে, দাবি করলাম, লিটারেলি দাবি করলাম আপনার সামনে, সো এক্সিকিউটিভ কত দিয়ে পাবেন আপনি? সর্বনাশ, তাহলে তো 2 লাখ টাকা। 2 লাখ টাকা। ঠিক আছে, এরিয়া ম্যানেজার 4 লাখ টাকা দিয়ে হবে না। তো আপনি এই যে টাকাটা দিবেন, আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন ওটার মার্জিন কত? টাকাটা দিবে কে? সো ইটস অ্যান পার্ট অফ দ্য ইকোনমি। আপনি ধরেন, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমি ইউনিলিভারে তখন 2003 সালে জয়েন করছি সম্ভবত 14,500 টাকায়। তো আমি তো ওই টেরিটরি ম্যানেজার হিসেবে বসেছিলাম না, কন্টিনিউয়াস গ্রো হয়েছে। সিনিয়র টেরিটরি ম্যানেজার হওয়ার পর গাড়ি পাইছি। আপনি 14,500 টাকা জয়েন করছিলেন, আমি 5,000 টাকা জয়েন করছিলাম অপশনই নেই। বাট এটাও বলে দিই, তখন গোল্ডের দাম খুব কম ছিল। কম হ্যাঁ, ছিল, রাইট। আপনি 20,000 টাকা দিয়ে হলে 1 ভরি গোল্ড পাবেন। আমি যখন আমার মনে আছে 7 না আমি যখন স্কুলে পড়ি আর কি, তখন 7 না 7,500। আর যখন আমি 5,000 টাকা, তখন কত 12 থেকে 15,000 টাকার বেশি না আর কি, এর বেশি হওয়ার কথা না আর কি ওই সময়টাতে। সো 20,000 হলেও, হ্যাঁ, 20,000 হলে খুব বেশি না। ওই হিসাবে সোসাইটিতে আমরা জায়গায় দাঁড়াই আছি, ভাবি প্রগ্রেস করতেছি। রাইট। সো রাশিদ ভাই, আমি যদি আপনার কথাটাকে একটু সামারাইজ করি, তাহলে ব্যাপারটা এরকমটাই দাঁড়ায় যে আসলে এসআর আমরা যারা এসআর পদে আছি, আমি তাদেরকে বলতে চাই যে ভাইয়া আসলে স্যালারি এই যে জায়গাটা এক একটা কোম্পানি এক একটা স্ট্রাকচারে যাবে, কারণ ওনার আয় যা ওই অনুযায়ী ব্যয় করবেন এবং উনি আস্তে আস্তে স্ট্যান্ডার্ডটা বাড়ায়, প্রত্যেকটা কোম্পানির তাই হয়। এবং সেখানে আপনি স্যালারির জন্য কান্নাকাটি না করে রেদার আপনার দক্ষতার দিকে ফোকাস করেন। এই দক্ষতা বাড়লে আপনি পরের পোস্টটাতে অটো চলে যাবেন। যদি পরের পোস্টে আপনি নাও যেতে পারেন, আপনি নিজে একটা ব্যবসায়ী হয়ে যাবেন, নইলে কোনো একজন ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, ওই জায়গাটা আপনার তৈরি হবে, তবে দক্ষতাটা বাড়াইলে। আর সারাদিন যদি বলেন যে না আমাদের বেতন বাড়ান, এই কারণ বেতন আসলে কেউ করে বাড়ায় না, সেলসের মানুষ, বেতনকে অর্জন করতে হয় অলওয়েজ। এটা আমি ফার্মলি বিলিভ করি। এবং সেলস আমার কাছে মনে হয় এমন একটা পেশা যেখানে আসলে বেতন বাড়ানোর কথা বলার সুযোগই নাই, বরং আমি কতটুকু অর্জন করব অলওয়েজ, এই জায়গাটা যদি আপনার মধ্যে থাকে জিলটা, তবেই কেবল অন্য জায়গায় উঠে যাবে। এম আই রাইট স্যার? ডেফিনেটলি। আমি ফার্স্ট পোস্টিং পাইছি হলো সাভারে। সেইখানে রূপক সাহা একজন মানে অর্ডারম্যান ছিল, সে পরে সুপারভাইজার হয়েছে। আমি চলে আসছি। এখন রূপক সাহা সাভারে মাসিক, তার একজন পার্টনার আছে সেলিম, তারা দুইজন, ও অ্যাকাউন্টসে চাকরি করতো ওই ডিস্ট্রিবিউশন হাউসে। তাদের ডিস্ট্রিবিউশন হাউসে আমি 1 বছর আগে, 1 কি 2 বছর আগে ভিজিট করছি। তারা এখন মান্থলি 5 কোটি টাকার টার্ন ওভারের বিজনেস করে। মাই গুডনেস, 5 কোটি! জি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনে বাড়ি করছে জায়গা নিয়ে। বিশাল ব্যাপার। সো আপনি যদি মনে করেন যে না স্যালারির জন্য মারামারি করব, আমি কেন আনসারটা দেই নেই? ইউ আর হিটিং দ্য রং প্লেস। নো, আপনি যে আনসারটা দিবেন এর জন্য আমি খুশি হয়েছি, বিকজ এইটার কোনো আসলে প্যারামিটার হইতে পারে না। গার্মেন্টস ডিফারেন্ট জিনিস, ওই জায়গাটার গ্রোথ ওইরকম নাই, খুব রেয়ার। বাট সেলস এটা কন্টিনিউয়াস, এটা গ্রোয়িং জিনিস। এটা এমন না যে আমি এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছি দিনের পর দিন, তা কিন্তু না। এই পোস্টটা কন্টিনিউয়াস গ্রো করছে যদি আমি চাই, আমার দক্ষতাটা বাড়াইতে পারি, রাইট? সো রাশিদ ভাই, লম্বা একটা সময় আমরা কাটালাম, অনেক ভালো লাগলো। আমি লাস্ট যে জায়গাটা নিয়ে রেখে আপনি ইয়ে করতে পারেন, সেলসে যারা কাজ করে ওভারঅল মিলে সেলস, এই সেলসের মানুষদের জন্য যদি আপনি 5টা আপনার অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিতে চান টিপস আকারে, যে ইয়াস এই 5টা বিষয় সেলসের মানুষের মধ্যে থাকতেই হবে, এরকম 5টা কি হতে পারে? সবার আগে হচ্ছে শিকার মানসিকতা থাকতে হবে। লার্নিং মাইন্ডসেট, ওকে, বা যেটাকে আমরা কিউরিয়াস মাইন্ডসেট বলি। ইয়েস, আপনি ধরেন একটা মুদির দোকান চালাচ্ছে, দেখতে ইভেন হইতে পারে জামাটা ছেঁড়া, তাও আপনি তার কাছ থেকে বসে শিখেন।
আমি একটা সিম্পল বলি, আমি সাভারের একজন হোলসেলার, নাম বলবো না, আমি ইউনিলিভারে থাকতে হুইল সাবান যে দামে বিক্রি করতাম, বাজারে শুনতাম রিটেলে গেলে উনি ওই দামেই ছেড়ে দেয়, পারলে 2 টাকা কম দেয়। আমি এখন শিখতে হবে, আমার অভ্যাসবশত আমি ওনার সাথে গিয়ে বসলাম আদাব সালাম দিয়ে, উনি আমার সম্মান দিয়ে ওনার গদি ছেড়ে দিছে। আমার কাজ হচ্ছে টাকা গোনা। এর ভিতরে একজন 1 কার্টুন হুইল নিল, ওরে ব্যাগে ডাইলা দিল, কার্টুনটা খুললে বাস করে রেখে দিল, দেখি 2 টাকা কম দেয়। আমি দাদা টাকার হিসেব ভুল হচ্ছে। না না ঠিক আছে এত তো, আমি যে হ্যাঁ রেখে দিন, চলে গেল। আমি যে দাদা এটা কী করলেন, 2 টাকা কম হইল তো। ওই যে কার্টুনটা রাখলাম, এটা 20 টাকা বেচবো, আমার 18 টাকা লাভ হয়েছে। সো হি নোজ হাউ টু মেক ইট। সেলস হোলসেলের টেকনিকটা কি, হোয়াট আর দেয়ার টেকনিক টু উইন দিস মার্কেট, এটা আমার ওইখান থেকে শিখছি, এটা কেউ শেখাবে না আপনারা। তো লার্নিং মাইন্ডসেট। 2 নম্বর হচ্ছে আপনি আখলাক ঠিক রাখতে হবে। চরিত্র কারো চরিত্রই পারফেক্ট না। আমাদের দেশে তো কেউ এগুলো নিয়ে বললে তার চরিত্র নিয়ে সবাই ঘাটাঘাটি শুরু করে। আপনারা ঘাঁটলে অনেক কিছুই পাবেন আমার নামে, কোনো অসুবিধা নেই, আল্লাহ মাফ করার মালিক। জনগণ কোনো কিছু করবে না, বাট এটা খোঁজাটাও একটা অন্যায় কাজ, হারাম কাজ, নিষিদ্ধ কাজ। আরেকজনের দোষ খুঁজো না। আখলাক সিম্পলি বললে, ধরেন সেলসের লোকদের আমি দেখছি এমপ্যাথি কম, কমিটমেন্ট রক্ষা করতে হবে, এটা ওভারঅল সোসাইটিতে কম। আপনি একটা জেনারেল দেখবেন, আপনি ধরেন কাউরে টাকা লোন দিলেন, ওর থেকে ওটা রিটার্ন নিতে গেলে এক্সকিউজ বলতে হয়, ভাই আমার এই জন্য টাকা লাগে। আরে আপনার আমি লোন দিছি 1 মাসের জন্য, 1 মাস শেষ আপনি আমার টাকা ফেরত দিবেন, দ্যাটস দ্য ডিল। অ্যাবসলিউটলি এটা থাকে না। আপনি দেখবেন বিশাল দাড়ি টুপি রাখে, আপনি ফ্রিজ নিছেন, অন্য কোনো মাল রাখবেন না, কমিটমেন্ট করছেন, কিন্তু ওইখানে অন্য মাল ঢুকায় রাখে। এটা যে একটা অন্যায় কাজ, এটা উনি ফিল করেন না। আমরা যারা চাকরি করছি আমাদেরও অনেক রকম ভুল আছে, আমরা অন্যায়কে অ্যাটলিস্ট অন্যায় বলে মেনে নেওয়া উচিত। অন্যায় দুজনেই করে, যে অন্যায় করে আর এটার উপরে গর্ব করে, আর যে অন্যায় করে সে আবার ভুল বলে তওবা করে, দুজনেই কি না? কখনোই না। প্র্যাকটিসিং ইসলাম হচ্ছে আপনি অন্যায় হয়ে গেলে তওবা করবেন, আর যে অন্যায় করাটাকে গ্যারান্টেড করে সে কিন্তু আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট। সো আপনি আখলাক ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকবেন, ঠিক হবে না কিন্তু চেষ্টা করতে থাকবেন, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনি যে সেলসের যে হার্ডশিপটা বলে দিই, আপনাকে সারাক্ষণ এদিক ওদিক ঘুরতে হবে। তো কি হয়, আপনার হঠাৎ পেট মোচড়াইলো, আপনি ওয়াশরুমে যাবেন, আপনাকে রেডি থাকতে হবে, যে কোনো ধরনের ওয়াশরুম হইতে হয়। রাইট। একবেলা 5 স্টারে খাবেন, তো পরের বেলা খাওয়ার না পাওয়ার সম্ভাবনা আছে, মেনে নিন, এটা মেনে নিতে হবে। আপনি ঢাকায় পোস্টিং আছেন, আপনার রংপুর পোস্টিং হইতে পারে, এটারে স্পোর্টিংলি আপনি রিসিভ করেন যে হ্যাঁ এটা ভালো হয়েছে আমি যাই, করে না কিন্তু। আপনি হেড অফ সেলসের স্বপ্ন দেখেন, আপনি 10 বছর 15 বছর চাকরি করছেন, ঢাকার বাইরে কোনো দিন পোস্টিং নেন নাই, আপনার কেন হেড অফ সেলস করবে? প্রশ্নই আসে না, করা উচিত না তো এদেরকে। তা আপনি সেলসে আসছেন, আপনি উঠবেন, সো আপনার হার্ডল যেটা, এটার এনজয় করা শিখেন, বিকজ সেলসে ইট ইজ আনঅ্যাভয়েডেবল, ইটস বেটার টু এনজয়। দেন আপনার ট্রাভেলিং করা, নাইট স্টে করা, এই জায়গাগুলোকে আপনি বেড়াতে যান ভাই, আপনি এটারে এনজয় করেন। আমি এমনও এসএম পাইছি, এই বরিশালে পোস্টিং, কুয়াকাটায় কোনো দিন গিয়ে নাইট হোল্ড করে না, কিন্তু ছুটি নিয়ে বউ বাচ্চা নিয়ে কুয়াকাটায় যাইতে চায়। পিকুলিয়ার মাইন্ডসেট। এমন এটা যে এনজয় করা যায় এটা মনে করে না। আপনি ধরেন কোকে চাকরি করছেন, আপনি বেড়াইতে গিয়েও তো আপনি কাজ করতে পারেন, ফ্রিজ সব তো দেখতেছেন, মাল আছে নাই দেখতেছেন, ওই সময় কাউরে ডিস্টার্ব করার দরকার নেই। তখন হয়তো উত্তেজনায় করছি, এটা ঠিক হয় নাই, বাট ওইটা হোল্ড করে রেখে পরে আপনি অফিস সময়ে এসে ওই ফিডব্যাকটা মার্কেট ভিজিট ফিডব্যাকের মতো হতে পারে। সো আপনি এই লাইফস্টাইলটাকে অ্যাকসেপ্ট করতেন কি না,
আপনাকে যে কথাগুলো বললাম, যে লার্নিং, মাইন্ডসেট, আখলাক, আখলাক, আপনার হার্ডশিপ, হার্ডশিপগুলো অ্যাকসেপ্ট করা, আপনি বিভিন্ন চ্যালেঞ্জ, সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট ধৈর্যটা রাখবেন, পেশেন্স রাখেন। এগুলো যদি করেন, আর আপনি যদি প্র্যাকটিশিয়ান মুসলিম হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ক্লিন থাকবেন, আপনি ফ্রেশ থাকবেন। এই যে মেডিটেশনের গল্প বলি, মেডিটেশনের সবচেয়ে গুরু হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়তে পারা। বড় আমি মাঝে মধ্যে পারি, সবসময় চ্যালেঞ্জ আমিও বলছি না যে আমি সবসময় পারি। দেখেন, আমি অনেক কিছু পারি না, কিন্তু সেটা আমার জেনারেশনের বা নেক্সট জেনারেশনে বলবো না, এটাও ঠিক না। কখনোই। আর আমি কেন বললাম, তারপরে আমার ভিডিও সহ দেখালেন যে এই যে উনি নামাজের সময় ঘুমাই আছে, এটাও ঠিক না। রাইট। আমাদের এখানে তো যারা পজিটিভ কথা বলে সোসাইটিতে, আপনি ধরেন আইডল খুঁজে পাবেন না তো। উই আর আইডল কিলার। তো আসলে মানুষের কিছুটা ড্রব্যাক থাকবেই। মানুষ তো এরকম হবে। আমরা আইডল হলে ওর কাছ থেকে সব চাই, নিজে কিন্তু কিছু করতে পারি না। থ্যাংক ইউ রাশেদ ভাই, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার অনেক অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অনেক কথা আপনি বলেছেন। আজকে আমরা বেভারেজ সেক্টর, স্পেশালি কোক বা এই রকম পানীয় জাতীয় যে সকল বিজনেস আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, এরিয়া ম্যানেজার আছে, রিজিওনাল সেলস ম্যানেজার আছে, সবগুলো সেক্টর নিয়ে অনেকগুলো কথা হয়েছে, কর্পোরেট পলিটিক্স নিয়ে কথা হয়েছে। আপনার অনেক অনেক ইনসাইটস দিয়েছেন, আমরা খুবই খুবই কৃতজ্ঞ আপনার কাছে। লাস্ট যদি আপনি দর্শকদের কাছে কিছু বলতে চান, ইটস আপ টু ইউ। আমার জন্য দোয়া করবেন, আর আপনি যে ডেকেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো কিছু আপনার কাছে ভালো লাগে, ওটা মাথায় রেখেন, খারাপটা আপনি ইগনোর করেন। মানুষ তো খারাপ কিছু বলে ফেললে মাফ করে দিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে আমরা এতক্ষণ আমাদের আজকের গেস্ট রাশেদ সারওয়ার, ওনার কাছ থেকে অনেক কথা শুনেছি। বাংলাদেশের একজন প্রথিতযশা মানুষ উনি, সেলসের টপ টায়ারের অনেকগুলো জায়গায় কাজ করেছেন, অনেক গল্প আমাদেরকে শেয়ার করেছেন, অনেক বাস্তবতা। কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না, হইতেই পারে। বাট আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। এবং প্রকৃত অর্থে আমরা যদি সঠিকভাবে গ্রো করতে চাই, একটা সিস্টেমে এসে আপনাকে গ্রোথ এই জায়গাটা ইনশিওর করতে হবে। ধরপাকড় করে হয় না, রাগারাগি করে হয় না, রাইট? সো আমরা এই বেভারেজ সেক্টর বা আমাদের কোল্ড চেইনের যেই সেক্টরটা, এই সেক্টরটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতে হয়তো আমরা আবারও অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেলস পডকাস্টের পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো রাখতে চাই। শেষ করার আগে, এই পর্বটা একটু বড় হয়েছে, বাট আপনি এটাকে কমপক্ষে 5 বার দেখেন, সময় করে ফুলটা দেখেন, টেনে দেখেন না কেন? এক একবার দেখলে আপনি এক একটা ইনসাইট আপনার ভিতরে ঢুকবে। এবং যদি মনে হয় যে ইয়াস, এটা আপনার কোনো বসের সাথে ট্র্যাক করবেন, কোনো কলিগের সাথে ট্র্যাক করবেন, কোনো এমডিরে পাঠাবেন, পাঠান। বাট মাইন্ড ইট, তাকে আটকানোর জন্য পাঠায়েন না। উনিও যেন এখান থেকে শিখে সেই মাইন্ডসেট থেকে পাঠাবেন। তাহলে হবে কি, আপনি যদি পাঠালেন একটা সোয়াব হবে, রাইট? ওনার কাজে আসবে এবং আপনি এটা আলাদা করে বেনিফিটেড হবেন। ওকে, সো আমাদের এই ভিডিওটা কোনো রকম কপিরাইট করা নাই। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, আপনি চাইলে যে কোনো কাজ করতে পারেন। ইটস আপ টু ইউ। করেন, শিখেন। আপনি শিখলেই আলটিমেটলি সেলস পডকাস্ট টিম তথাপি আমাদের সেলস লিডারশিপ একাডেমির সার্থকতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।